তো তোমাদের এমনিতে পড়াশোনা ওভারঅল কি অবস্থা? তোমরা তো অনেকবার বইটা পড়লা, পড়ে শেষ করলা। এই চ্যাপ্টার গুলো আজকে তো যেমন হচ্ছে গুণগত রসায়ন আর হচ্ছে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, যে চ্যাপ্টারটা মানে কেমিস্ট্রির ফার্স্ট পেপারের সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার, এটার উপর পড়া। তো মোটামুটি অনেকবার পড়ছো কিন্তু তোমরা এই জিনিসগুলো, এমন না যে তোমরা মাত্র নতুন পড়তেছো। এই পড়াগুলো অনেকবার পড়া হয়েছে, তারপরেও কেন জানি আমরা অনেক কিছু মনে রাখতে পারি না, তাই না? তো দেখা যায় যে অনেক কিছু পড়ছি, পড়ার পরেও মনে রাখতে পারতেছি না, আবার বারবার হচ্ছে ভুলে যাচ্ছি। মানে আমরা এত ছন্দ পড়তেছি, জীবনটা আসলে ভাই ছায়া ছন্দ হয়ে গেছে। মানে এখন এরকম একটা কন্ডিশনের মধ্যে দিয়ে আমরা আছি, পড়ি আবার ভুলি। আবার দেখা যায় যে মাঝে মাঝে বলি যে ভাইয়া এই ছন্দগুলো মনে রাখার জন্য আরেকটা ছন্দ দেন, তাই না? এরকম একটা জীবন আমাদের। তো এই ব্যাপারটা যদি হয়, তাহলে আমি মনে করি যে আমার আজকের ক্লাসে আমি এটাই চেষ্টা করব যে ছন্দ বাদে যাতে তুমি একটু সহজে বুঝে বুঝে যাতে একটু কিছু এমসিকিউ এক্সট্রা যাতে মনে রাখতে পারো ছন্দ ছাড়াই, সেটা চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো আমি কোশ্চেন একদম ধরে ধরে সব যে দেখাই দিতে হবে ব্যাপারটা এরকম না। কোশ্চেন গুলো তোমরা সলভ করছো হয়তো বা দু একটা জায়গায় আমি দেখাই দিব, কিন্তু এক্সট্রা ইনফো গুলাই আমি চাচ্ছি যে মানে একটু ভালো করে বুঝাই দিতে, এক্সট্রা ইনফো গুলা। আমি ফার্স্টে তোমাদেরকে একটা কমন টপিক দিয়ে শুরু করি, দেখি তোমাদের মানে কতটুকু মনে আছে সেটা ভিত্তিতে আমি এটা শুরু করি। তোমরা যদি ভালো পারো, তোমরা যদি ভালো রেসপন্স করতে পারো, তাহলে সেটা ভিত্তিতে আমি বুঝবো যে হ্যাঁ এটাতে তোমাদের কোনো উইকনেস নাই। ঠিক আছে? এটা তোমার ডিপেন্ড করবে যে তোমার উইকনেস কতটুকু আছে সেটার উপরে, আমি কতটুকু দিব না দিব সেটার উপর। ঠিক আছে? প্রথমত দেখি যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এখানে দেখি যে প্রথমে আমি তোমাকে কয়েকটা টাস্ক দিচ্ছি। প্রথমত তুমি এটা এটা বের করবা। দেখো, তুমি CH4 NH3 H2O SF4 xenon ডাইফ্লোরাইড, তারপর হচ্ছে তোমার SO2 ইত্যাদি। আহ, আপাতত এই কয়টাই থাক। আচ্ছা, আরেকটা দিই, কার্বন ডাইঅক্সাইড। খুব দ্রুত তোমরা, খুব দ্রুত এগুলো হচ্ছে যে সংকরণগুলো বের করে আমাকে দেখাও তো। খুব দ্রুত এগুলো সংকরণগুলো বের করো, যে যে যৌগগুলো দিলাম তোমাকে, এই যৌগগুলো সংকরণগুলো দ্রুত বের করো। ইথেন, ইথিন এবং ইথাইন। ইথেন, ইথিন এবং ইথাইন, খুব দ্রুত সংকরণগুলো বের করো। আর এটা তোমাদের হোম টাস্ক এখন, এই কাজটা খুব দ্রুত করো। বের করতে পারছো? দেখি মোটামুটি কারা পারছে একটু দেখি আমরা। ওমা, তোমার মাত্র একটা দুইটা তিনটা করে বের করতেছো, তাহলে হবে? সবগুলা পারো না? সবগুলা পারো না? একটা দুইটা বের করে কি লাভ? সবগুলা করতে হবে তো। আচ্ছা, এখন আমি একটু দেখাই যে তোমরা হয়তো অনেকে পড়া মনে নাই। ভাইয়া মনে নাই, তাহলে কেমনে করবো? মনে না থাকলে আমি তোমাকে একটু বলি, শোনো। জিনিসটা এত কমপ্লেক্স কিছু না। তুমি জাস্ট সিম্পল একটা কথা মনে রাখো। কথাটা হচ্ছে, কেমিস্ট্রির মধ্যে সবকিছু কিন্তু মানুষের রিলেশনশিপের সাথে একটা ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে? আমি পুরো কেমিস্ট্রিটাকেই মনে করি মানুষের যে রিলেশন সেটার সাথে আসলে এটা সম্পর্ক। ধরো, আমি বললাম সম্পর্ক কয়জনের সাথে, সম্পর্ক কয়জনের সাথে, এটা হচ্ছে বেসিক কথা। সম্পর্ক কয়জনের সাথে আছে, প্লাস কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে, কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে। সম্পর্ক কয়জনের সাথে প্লাস কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে, এটা হচ্ছে বেসিক কথা। এখন কার সম্পর্ক? কেন্দ্রীয় মৌলের সম্পর্ক। তাহলে প্রথম কথা কি, কেন্দ্রীয় মৌলের সম্পর্ক কয়জনের সাথে আছে। তাহলে কি বললাম, কেন্দ্রীয় মৌলের সম্পর্ক কয়জনের সাথে আছে প্লাস কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। এই শর্টকাট টেকনিকটা কাজে লাগাবো। তাহলে এই যে শর্টকাট টেকনিকটা কাজে লাগাবে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে কেন্দ্রীয় মৌল কোনটা? এটা তোমাদেরকে এর আগে বলছিলাম, দেখি তোমাদের মনে আছে কিনা। কেন্দ্রীয় মৌল কোনটা, কিভাবে বের করতে হয়? কেন্দ্রীয় মৌল যার যোজ্যতা বেশি, তাই না? ধরো তোমাকে CH4 যদি বলি, তাহলে কার্বনের যোজ্যতা 4, হাইড্রোজেনের যোজ্যতা 1, তাহলে যার যোজ্যতা বেশি সে হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে কে কেন্দ্রীয় মৌল? এখানে কার্বনটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। যদি বলা হয় NH3 মধ্যে, তাহলে নাইট্রোজেনের যোজ্যতা 3, হাইড্রোজেনের যোজ্যতা 1, তাহলে কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন।
ঠিক আছে? ধরো তোমাকে বলা হলো পানি, পানির মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে অক্সিজেনের যোজ্যতা 2 আর হাইড্রোজেনের যোজ্যতা 1, তাহলে কেন্দ্রীয় মৌল কোনটা হবে? অক্সিজেন, তাই না? তাহলে কেন্দ্রীয় মৌল তুমি পারলা। তো আমার শর্তটা কি ছিল? আমার শর্ত বা সূত্রটা ছিল হচ্ছে কেন্দ্রীয় মৌলটার সম্পর্ক কয়জনের সাথে আছে। ধরো তুমি CH4 এর কথা চিন্তা করো, CH4 তুমি খেয়াল করে দেখো তো, এই যে CH4 আমি এখানে লিখলাম, এই যে CH4 লিখলাম, এখন কেন্দ্রীয় মৌল তো কার্বন, কার্বনের সম্পর্ক কয়জনের সাথে আছে দেখতে পাচ্ছ? কয়জনের সাথে সম্পর্ক? তাহলে লিখলাম 4 জনের সাথে সম্পর্ক, তাহলে লিখলাম 4 প্লাস কয়টা মুক্ত, মানে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে দেখো তো, কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে কার্বনের। আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তার মানে প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন, শেষ কক্ষপথে থাকবে 4টা ইলেকট্রন। এই শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন মানে তার 4টা হাত, এই কথাটা মাথায় রাখবা, 4টা ইলেকট্রন মানে তার 4টা হাত। তাহলে এই যে শেষ কক্ষপথে যে 4টা হাত আছে, সেই 4টা হাত কিন্তু সে 4টা হাইড্রোজেনের সাথে ব্যবহার করে ফেলছে। তার মানে আর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই বা কোনো ফাঁকা হাত নাই। তাহলে যেহেতু এখানে 4 + 0 মানে আর কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, তার মানে 4 + 0, তাহলে যেহেতু 4 + 0 = 4, তাহলে 4 এর জন্য আমরা কি লিখবো? 4 এর জন্য কি লিখবা দেখো, আমি তোমাকে যদি এইভাবে বলি, ধরো S লিখলাম, P লিখলাম, D লিখলাম। তুমি জানো S এ কয়টা ঘর হয়? একটা ঘর। তুমি জানো P তে কয়টা ঘর হয়? P তে 3টা ঘর। তুমি জানো যে D তে কয়টা ঘর হয়? আমি জানি যে D তে 5টা ঘর হয়, তাই না? 3 4 5, ঠিক আছে। তারপরে F পর্যন্ত আমাদের লাগবে না। তাহলে এই যে এখানে তুমি দেখতে পাচ্ছো যে S একটা ঘর, P 3টা ঘর, D হচ্ছে 5টা ঘর। এখন যদি আমি এভাবে বলি, তোমার এখানে যোগফলটা কত আসছে? 4। তোমার এখানে যোগফল কত আসছে? 4। তার মানে তুমি 4টা ঘর চুজ করবা। তাহলে 4টা ঘর যদি চুজ করি, একটা S, P, আরেকটা P, আরেকটা P, তাহলে এই যে আমি একটা S নিলাম আর 3টা P নিলাম, তাহলে কয়টা ঘর চুজ করলাম? 4টা ঘর চুজ করলাম। তাহলে 4টা ঘর চুজ করলে আমি কি পেলাম? একটা S আর 3টা P। তাহলে আমি কি বলতে পারি? একটা S আর 3টা P, তার মানে আমার আসছে হচ্ছে কি? sp3। তাহলে এই যে 4 এর জন্য যে আসলে কত? sp3। এই সাউন্ড প্রবলেম হচ্ছে না? সাউন্ড প্রবলেম হচ্ছে তোমাদের? মানে এটা কি আচ্ছা এখন দেখো তো, এখন কি সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা? এখন কি সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, এখন কি ক্লিয়ার হয়েছে কিনা সাউন্ডটা? আচ্ছা, অনেকে বলতেছে যে ঠিক আছে ভাইয়া, আবার কেউ কেউ বলতেছে যে একটু প্রবলেম ছিল। যাদের প্রবলেম ছিল তাদের, হ্যাঁ এখন অনেকে বলতেছে যে ঠিক আছে। এখন যদি বেশি প্রবলেম হয় তুমি ইয়ারফোন লাগাইতে পারো, ইয়ারফোন লাগাই দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখো, এই যে এভাবে করে আমরা যদি এখন দেখি, ধরো তুমি এখন NH3 এর ক্ষেত্রে দেখবা, তাহলে NH3 এর ক্ষেত্রে দেখো, NH3 এর ক্ষেত্রে আমি যদি বলি যে নাইট্রোজেনের সম্পর্ক আছে কয়জনের সাথে, এভাবে করে যদি বলি, নাইট্রোজেনের সম্পর্ক আছে হচ্ছে 3 জনের সাথে। এই যে 3 জনের সাথে সম্পর্ক আছে, তাহলে লিখলাম 3 প্লাস নাইট্রোজেনের কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তার মানে প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন আর শেষ কক্ষপথে থাকবে 5টা ইলেকট্রন। আর 5টা ইলেকট্রন মানে কি? আমরা জানি 5টা ইলেকট্রন মানে তার 5টা হাত। তাহলে 5টা ইলেকট্রন মানে যদি তার 5টা হাত হয়, 5টা হাতের মধ্যে সে 3টা হাত তো 3টা হাইড্রোজেনের সাথে ব্যবহার করে ফেলছে। তাহলে বাকি 2টা হাত কি আছে? বাকি 2টা হাত এভাবে বসে আছে। তাহলে এই যে বাকি 2টা হাত যে বসে আছে, এই বসে থাকা 2টা হাত মানে কি? এক জোড়া মুক্ত ইলেকট্রন। তাহলে আমরা লিখতে পারি 3 + 1। তাহলে 3 + 1 মানে কত? 4। আর 4 এর জন্য আমরা কি করি? 4টা ঘর চুজ করলে কি দাঁড়ায়? একটা S আর 3টা P, তাই না? একটা S আর 3টা P, অর্থাৎ এই 4 এর জন্য আমাদের আসবে কি? sp3। সেম ভাবে যদি আমি এখানে বলি যে ধরো তুমি এভাবে করে যদি আমি আরো বলি, ধরো এরপরে আমি কি দিলাম? মিথেনটা দেখলাম, অ্যামোনিয়া দেখলাম। পানি এবং SF4 এর ক্ষেত্রে দেখি, পানি এবং SF4। পানির ক্ষেত্রে আমরা জানি যে এই হাইড্রোজেনের সম্পর্ক আছে, এই যে সরি কেন্দ্রীয় মৌলকে এখানে অক্সিজেন, তাহলে অক্সিজেনের সম্পর্ক আছে কয়জনের সাথে? অক্সিজেনের সম্পর্ক আছে 2 জনের সাথে, তাহলে লিখলাম 2 প্লাস কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে অক্সিজেনের? আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তার মানে প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন, শেষ কক্ষপথে থাকবে 6টা ইলেকট্রন। আর এই 6টা ইলেকট্রন মানে কি? তার 6টা হাত। তাহলে 6টা ইলেকট্রন মানে যেহেতু তার 6টা হাত, তাহলে 6টা হাত থাকলে কি হবে? 6টা হাতের মধ্যে 2টা হাত তো অলরেডি ব্যবহার হয়ে গেছে, বাকি থাকলো কয়টা হাত? 4টা হাত। তাহলে সেই 4টা হাত কি হিসেবে আছে? বাকি 4টা হাত এভাবে মুক্ত জোড় আকারে আছে। তার মানে আমি এখানে কয় জোড়া মুক্ত ইলেকট্রন পাচ্ছি? আমি এখানে 2 জোড়া মুক্ত ইলেকট্রন পাচ্ছি। তাহলে 2 + 2 = 4।
আর 4 এর জন্য আমরা কি লিখি? 4 এর জন্য আমরা এই যে একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, চারটা ঘর চুজ করি মানে কি একটা এস, চারটা ঘর চুজ করা মানে কি একটা এস আর তিনটা পি নেওয়া। তাহলে আমরা এখানে বলতে পারি এটার জন্য আসতেছে হচ্ছে sp3। সেম ভাবে যদি তোমাকে এখানে বলা হয় যে তারপরে কি আছে SF4 আছে, xenon ডাইফ্লোরাইড আছে, তাহলে SF4 এবং xenon ডাইফ্লোরাইড যদি বলি, দেখো SF4 এই হলো আমার SF4 আর এই হচ্ছে আমার xenon ডাইফ্লোরাইড নিলাম, ভালো কথা। এখন যদি আমি একটু খেয়াল করে দেখি সালফারের পারমাণবিক সংখ্যা কত। আমি জানি যে সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। তাহলে 16 মানে কি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? দুইটা, দ্বিতীয় কক্ষপথে 8টা, শেষ কক্ষপথে 6টা। তার মানে এই 6টা হচ্ছে কি তার হাত। তাহলে 6টা যদি হয় তার হাত, তাহলে এই যে 6টা হাত দেখতে পাচ্ছ, সেই 6টা হাতের মধ্যে কয়টা হাত ব্যবহার করে ফেলছে অলরেডি? 4টা হাত ব্যবহার করে ফেলছে। তাহলে 4টা হাত ব্যবহার হয়ে গেলে আর ফাঁকা থাকলো কয়টা হাত? এক জোড়া হাত ফাঁকা থাকলো। তাহলে এই যে এক জোড়া হাত ফাঁকা থাকতেছে, এই এক জোড়া হাত মানে কি এক জোড়া মুক্ত ইলেকট্রন। তাহলে আমরা কি বলতে পারি সালফারের সম্পর্ক আছে কয়জনের সাথে? সম্পর্ক আছে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 জনের সাথে সম্পর্ক আছে। তাহলে লিখলাম 4 জনের সাথে সম্পর্ক প্লাস 4 জনের সাথে সম্পর্ক প্লাস ফাঁকা আছে, মুক্ত জোড়া ইলেকট্রন আছে কয় জোড়া? এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে। তাহলে এক জোড়া মুক্ত ইলেকট্রন, তাহলে 4 প্লাস 1, 4 প্লাস 1 মানে কত? 5। তাহলে 5টা ঘর চুজ করতে হবে। তাহলে 5টা ঘর চুজ করলে কি দাঁড়ায় দেখি তো, এখানে একটা ঘর, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই যে 5টা ঘর চুজ করলাম, 5টা ঘর চুজ করা মানে কি দেখতে পাচ্ছি একটা এস, তিনটা পি, একটা ডি, তাই তো? তাহলে আমরা 5 এর জন্য বলবো কি? 5 এর জন্য আমরা বলবো একটা এস, তিনটা পি, একটা ডি। এই হচ্ছে আমার sp3d। এভাবে করে আমরা বললাম। সেম ভাবে যদি এখন আমাকে কেউ বলা যাবে xenon ডাইফ্লোরাইডের ক্ষেত্রে কি হবে তাহলে? তাহলে দেখো xenon ডাইফ্লোরাইডের কথা যদি আমি বলি, তো তুমি এখানে এইভাবে করে লিখলাম xenon এর সম্পর্ক আছে কয়জনের সাথে? xenon এর সম্পর্ক আছে 2 জনের সাথে। তাহলে আমি লিখলাম 2 প্লাস কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? আমি জানি xenon যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। মানে 8টা ইলেকট্রন মানে কি তার 8টা হাত আছে। শেষ কক্ষপথে অষ্টকপূর্ণ মানে কি? অষ্টকপূর্ণ মানে তার 8টা হাত আছে। সেই 8টা হাতের মধ্যে সে অলরেডি 2টা হাত ব্যবহার করে ফেলছে। তাহলে ফাঁকা হাত থাকবে কয়টা? ফাঁকা হাত থাকবে হচ্ছে 6টা। তাহলে 6টা হাত এইভাবে করে থাকবে, জোড়ায় জোড়ায় করে থাকবে। এই জোড়ায় জোড়ায় করে 6টা হাত থাকলো। মনে করে এইভাবে করে 6টা হাত জোড়ায় জোড়ায় থাকলো। তাহলে 6টা হাত জোড়ায় জোড়ায় থাকা মানে কয় জোড়া মুক্ত ইলেকট্রন পাচ্ছি আমি এখানে? 3 জোড়া মুক্ত ইলেকট্রন পাচ্ছি। তাহলে 3 জোড়া মুক্ত ইলেকট্রন পাইলাম মানে 3 আর 2 এ 5। তাহলে 3 আর 2 এ 5 যদি হয় আর 5টা ঘর চয়েস করলে কি আসে? আমি জানি একটা এস, তিনটা পি এবং একটা ডি। তাহলে এটা হচ্ছে sp3d। তাহলে xenon ডাইফ্লোরাইডের জন্য sp3d। আচ্ছা, এরপরে যদি সেম ভাবে তোমাকে যদি আরো কয়েকটা যদি আমি বলি, এখানে দেখো আর কি কি দিছিলাম। এখানে দিছিলাম সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি বলি, ধরো এই যে সালফার ওর সাথে ডাইঅক্সাইড দিলাম, এই যে সালফার ডাইঅক্সাইড। আবার ধরো এখানে, আচ্ছা তাহলে আমি দেখি সালফারের সম্পর্ক আছে কয়জনের সাথে? সালফারের সম্পর্ক আছে 2 জনের সাথে সম্পর্ক আছে। তাহলে লিখলাম 2 জনের সাথে সম্পর্ক প্লাস সালফারের কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? আমি জানি যে সালফারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 16। 16 মানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, শেষ কক্ষপথে 6টা। তাহলে শেষ কক্ষপথে যে 6টা আছে, 6টা ইলেকট্রন মানে কি তার 6টা হাত। 6টা হাতের মধ্যে কয়টা হাত অলরেডি ব্যবহার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অলরেডি তার 4টা হাত ব্যবহার হয়ে গেছে। তাহলে বাকি থাকলো কয়টা হাত? 2টা হাত বাকি থাকলো। তার মানে সেই 2টা হাত কি এখানে জোড়ায় আছে, তার মানে এক জোড়া হাত ফাঁকা আছে। তাহলে আমরা লিখতে পারি এক জোড়া হাত ফাঁকা আছে। তাহলে এইভাবে করে লিখলাম। তাহলে 2 প্লাস 1 মানে 2 জনের সাথে সম্পর্ক প্লাস এক জোড়া মুক্ত ইলেকট্রন। তাহলে 2 প্লাস 1 মানে কত? 3। আর 3 এর জন্য তুমি খেয়াল করে দেখো, তুমি যদি 3টা ঘর চুজ করো এখান থেকে, তুমি এইভাবে খেয়াল করে দেখো, আমি এখান থেকে 3টা ঘর যদি চুজ করি, তাহলে 3টা ঘর চুজ করলে কি পাচ্ছি? একটা এস আর 2টা পি। এই তো 3টা ঘর চুজ করলাম, যার কারণে আমার এটা কি আসতেছে? sp2। এই কারণে সালফার ডাইঅক্সাইড আসতেছে আমার sp2। আচ্ছা, তারপরে যদি আমাকে কেউ বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি এখানে একটু দেখি যে এখানে একজন একটা কোশ্চেন করছেন, নাজির রোমান তুহিন। ও বলতেছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকরণ কি হবে? আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকরণ কি হবে এটা তোমার টাস্ক থাকলো, আমি তোমাকে এটা টাস্ক দিলাম। ধরো এই যদি ফ্লোরিন হয়, ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 7টা থাকে না? 7টা ইলেকট্রন যদি থাকে, এই 2 4 6 এই হচ্ছে 7। নাজির রহমান
নাজির রোমান তুহিন, তুমি এটা বের করবা। হ্যাঁ, এটা তোমার টাস্ক, তুমি যেহেতু কোশ্চেনটা করছো সো তুমি এটা বের করবা। এটা দেখি তুমি পারো কিনা। এই হচ্ছে একটা হাইড্রোজেন এসে যোগ হইলো, ঠিক আছে? তাহলে এই যদি এসে হাইড্রোজেনটা যদি যোগ হয় এখানে, তাহলে এখানে যদি হাইড্রোজেনটা এসে যোগ হয়, তাহলে এখন তুমি আমাকে বলবা যে এটার ক্ষেত্রে তোমার সংকরণটা কি আসবে। এটা বলাটা তোমার, তুমি বের করবা। নাজির রহমান রোমান, যে তুমি খেয়াল করে দেখো আমাদের সূত্র কি ছিল। আমাদের সূত্র ছিল কি, আমরা একদম ফার্স্টে আসি, একদম ফার্স্টে এসে দেখি সূত্র ছিল সম্পর্ক কয়জনের সাথে আছে, সম্পর্ক কয়জনের সাথে আছে আর কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে, তাই তো? তাহলে আমি এখানে দেখি তো আমার সম্পর্ক কয়জনের সাথে আছে। এই ফ্লোরিনের সম্পর্ক কয়জনের সাথে আছে? ফ্লোরিনের সম্পর্ক আছে একজনের সাথে। তাহলে লিখলাম এক, প্লাস এক যে লিখলাম, লেখার পরে প্লাস কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে এবার তুমি দেখো। এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া। তাহলে তিন জোড়া মুক্ত ইলেকট্রন আছে, তাহলে তিন। তাহলে তিন আর একে কত হলো? চার হলো। তাহলে চারটা ঘর যদি তুমি চুজ করো, তাহলে তুমি এখান থেকে চারটা ঘর চুজ করে দেখো তো। এই একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর চুজ করলাম, তাহলে কি আসলো? চারটা ঘর চুজ করলে কি আসতেছে? একটা এস আর হচ্ছে তিনটা পি, তাহলে আসলো কি? sp3। এই তো, ভেরি গুড, তোমরা অনেকে কারেক্ট অ্যান্সার দিতে পারতেছো। তাহলে তোমাকে যদি পৃথিবীর যে কোনো যৌগ যদি দেওয়া হয়, দিয়ে যদি বলে যে এটা সংকরণ বের করো, পারবা না? বুঝতে পারছো? যে কোনোটাই যদি দেয় তুমি বের করতে পারবা, কিন্তু ইজিলি বের করতে পারবা। ধরো তোমাকে আমি দিলাম ইথিন, ইথেন, ইথাইন। হ্যাঁ, ধরো ইথিন, ইথেন, ইথাইন দিলাম। আমি কিন্তু দেখো কোনো টিপিক্যাল কোনো সিস্টেমে যাচ্ছি না, আমি একটা তোমাকে টেকনিক বলে দিচ্ছি। এই টেকনিকের মাধ্যমে তুমি সব বের করতে পারবা, সব যা দেখ না কেন তোমাকে। ইথিন, ইথেন, ইথাইন দিচ্ছি, হ্যাঁ দেখো তুমি পারবা কিন্তু। দেখো প্রথমত হচ্ছে ইথিন যদি বলি, ইথিন মানে হচ্ছে এরকম, ঠিক আছে? ইথিন হচ্ছে এরকম দিলাম, ভালো কথা। ইথেন কেমন? ইথেন হচ্ছে এরকম। আচ্ছা, যদি তোমাদের ভালো না লাগে বা একটু কষ্ট হয় যে ভাইয়া ভালো লাগতেছে না, এই টপিক বাদ দেন, তখন আমি টপিক এটা আর বিস্তারিত আলোচনা করব না। হ্যাঁ, আমাকে একটু বলবা যে ভাইয়া ভালো লাগতেছে না, অন্য কোনো টপিক নিয়ে বলেন। এরকম হয় অনেক সময় যে একজনের কাছে ভালো নাও লাগতে পারে, এরকম দেখছিলাম। তোমরা অনেকে আজে বাজে কমেন্ট করো, কেউ কেউ আছে যে ডিটেলস বুঝাই দিলেও তোমাদের সমস্যা, যে এত কেন বুঝান লাগবে, তাই না? হ্যাঁ, আমি আসতেছি ভাই, আসতেছি, সবই দেখাচ্ছি তোমাদেরকে। অনেকে আছে যে একটু বিরক্ত হয়ে যায়, তাদের জন্য বলি। দেখো ইথিন, ইথেন এবং ইথাইনের ক্ষেত্রে আগে কেন্দ্রীয় মৌলটা চিনো তুমি আগে। দেখো কেন্দ্রীয় মৌল কে হয়? ধরো তোমাকে আমি এভাবে বললাম C2H4, অথবা ধরো আমি তোমাকে বললাম C2H2, অথবা বললাম C2H6, যাই বলি না কেন, কেন্দ্রীয় মৌলটা কে হবে? তুমি জানো যে কেন্দ্রীয় মৌল হয় কি, যার যোজ্যতা বেশি। কেন্দ্রীয় মৌল হয় যার যোজ্যতা বেশি। তুমি জানো যে কার্বনের যোজ্যতা 4, হাইড্রোজেনের যোজ্যতা 1। সব সময় কার্বনের যোজ্যতা 4, হাইড্রোজেনের যোজ্যতা 1, কার্বনের যোজ্যতা 4, হাইড্রোজেনের যোজ্যতা 1। তার মানে সবগুলা ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল কে হবে? অবশ্যই কার্বনই হবে। তাহলে কার্বনই যদি কেন্দ্রীয় মৌল হয়, তাহলে এখানে তো কার্বন দুইটা করে আছে। তো দুইটা করে কার্বন থাকলে যে কোনো একটা কার্বনকে ধরলেই হয়েছে, বুঝতে পারছো? যে কোনো একটা কার্বনকে ধরলেই হয়েছে। তো আমি ধরলাম এই কার্বনটাকেই ধরলাম, আমি এই কার্বনটাকে চুজ করলাম। এখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, এই যে তুমি যে কার্বনটাকে ধরলা, ধরো আমি এই যে প্রত্যেকটার এই কার্বনটাকে চুজ করলাম, প্রত্যেকটার এই কার্বনটাকে চুজ করলাম। এখন তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমাকে বললাম যে আচ্ছা বলো তো, এই যে কার্বনগুলো আমরা চুজ করছি প্রথমটার ক্ষেত্রে, মানে ইথিনের ক্ষেত্রে, এই ইথিনের ক্ষেত্রে এই কার্বনটার সম্পর্ক কয়জনের সাথে আছে? তুমি বললা যে ভাইয়া সম্পর্ক আছে একটা, দুইটা, তিনটার সাথে সম্পর্ক আছে, তিনজনের সাথে সম্পর্ক আছে। তাহলে আমি কি লিখবো? তিনজনের সাথে সম্পর্ক আছে মানে 3 প্লাস 3 লিখলাম, প্লাস কোন মুক্তজোড় ইলেকট্রন আছে কিনা দেখি তো। আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা যেহেতু 6, তার মানে প্রথম কক্ষপথে থাকবে 2টা, শেষ কক্ষপথে থাকবে 4টা হাত, মানে 4টা ইলেকট্রন বা 4টা হাত। তাহলে এই যে শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন বা 4টা হাত দেখতে পারতেছো, এই 4টা হাতের মধ্যে তুমি খেয়াল করে দেখো তো, 4টা হাতের মধ্যে কার্বন কি 4টা হাত অলরেডি ব্যবহার করে ফেলছে না? এই যে এখানে 4টা হাত কি অলরেডি ব্যবহার হয়ে গেছে না? তাহলে কি আর কোনো ফাঁকা হাত থাকলো? আর কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকলো? থাকলো না। তার মানে 3 প্লাস 0। তাহলে 3 প্লাস 0 মানে কত? 3। তাহলে তিনটা ঘর চুজ করলে কি দাঁড়ায়? আমরা জানি যে তিনটা ঘর চুজ করলে কি দাঁড়াচ্ছে, দেখো এই যে এখানে একটা এস আর দুইটা পি, তার মানে কি দাঁড়ালো? তিনটা ঘর চুজ করলে দাঁড়ায় হচ্ছে sp2। তাহলে তিনটা ঘর চুজ করলে আমি পাচ্ছি হচ্ছে sp2। এভাবে করে আমি বলতে পারি এটা হচ্ছে sp2। তাহলে কার জন্য sp2? ইথিনের জন্য sp2। তাহলে আমি কি এগুলো মুখস্থ করতেছি? মুখস্থ করি নাই, কিন্তু আমি মুখস্থ ছাড়াই কিন্তু পারতেছি। আচ্ছা, আরো যদি তোমাকে আমি যদি এখানে বলি, ধরো তুমি ইথেন, ইথিন এবং ইথেনের মধ্যে যে কোনো একটা দেখাই, হ্যাঁ দুইটাই দেখানোর দরকার নেই, যে কোনো একটা দেখাই, তাহলে আমি আরো বেশি জিনিস পড়াইতে পারবো তোমাদেরকে। আচ্ছা ধরো তোমাকে বললাম যে আচ্ছা বলো তো, এই কার্বনটাকে, এই কার্বনটা কয়জনের সাথে সম্পর্ক আছে? এই কার্বনটার সম্পর্ক আছে দেখো 1, 2, 3, 4, 4 জনের সাথে সম্পর্ক আছে। তাহলে লিখলাম 4 প্লাস কার্বনের
কয়টা মুক্ত ইলেকট্রন আছে? আমি এখন দেখি এই কার্বনের, আমরা জানি কার্বনের শেষ কক্ষপথে 4টা হাত থাকে, এই যে এখানে 4টা হাত দেখতে পাচ্ছি, এই 4টা হাতের মধ্যে অলরেডি 4টা হাতই কি এখানে ব্যবহার হয়ে গেছে না? দেখো তো, এই যে 4টা হাত, এই 4টা হাতই যদি ব্যবহার হয়ে থাকে, 4টা হাত যদি ব্যবহার হয়ে যায়, তাহলে তার কোনো ফাঁকা হাত নাই, মানে মুক্ত জোড় ইলেকট্রন নাই। তার মানে 4 + 0 = কি? 4। তাহলে 4 এর জন্য কি আসবে? 4 এর জন্য আসবে, আমরা 4টা ঘর চুজ করলে কি আসে? একটা S এবং 3টা P। তাহলে একটা S এবং 3টা P, এই হচ্ছে আমার sp3। এভাবে করে আমরা বলতে পারি এটা হচ্ছে ইথেনের জন্য কি? ইথেনের জন্য হচ্ছে sp3, আর ইথিনের জন্য কি? sp2। সেম ভাবে ইথাইনের জন্য শর্টকাটে তাড়াতাড়ি বলি, একটা কার্বনের সম্পর্ক আছে দুইজনের সাথে, এই যে দুইজনের সাথে সম্পর্ক আছে, তাহলে লিখলাম 2 প্লাস মুক্ত ইলেকট্রন কয় জোড়া আছে? দেখো কার্বনের আমরা জানি শেষ কক্ষপথে হাত থাকে 4টা, এই 4টা হাতের মধ্যে অলরেডি 4টা হাতই এখানে কিন্তু ব্যবহার হয়ে গেছে। দেখো এই যে 4টা হাত অলরেডি ব্যবহার হয়ে গেছে, তার মানে আর কোনো ফাঁকা হাত নাই। আর কোনো ফাঁকা হাত যদি না থাকে তার মানে শূন্য। তাহলে 2 + 0 মানে কত? 2। তাহলে দুইটা ঘর চুজ করা মানে কি? একটা S এবং একটা P, তাহলে এটা আসলো কি? sp। তাহলে এই যে তোমরা মুখস্থ করো, তোমরা যেভাবে মুখস্থ করো ইথেনের জন্য sp3, ইথিনের জন্য sp2, ইথাইনের জন্য sp, এগুলো কি মুখস্থ করার কিছু আছে? না, এগুলো মুখস্থ করার কিছু নাই। আমি তোমাকে আরেকটা দেখাই। ধরো আমি তোমাকে দেখাইলাম গ্রাফাইট এবং হচ্ছে, এটা খুব আসে, এটা তড়িৎ রসায়ন চ্যাপ্টারেও আছে, তোমরা এটা পারো না অনেকেই, বলে যে ভাই গ্রাফাইটটা কিভাবে হবে, আর হচ্ছে যে ভাই হিরোকেটটা কিভাবে হবে। আমি তোমাকে বলে দিই, দেখো তুমি জানো যে গ্রাফাইট এবং হিরো দুইটাই হচ্ছে কার রূপভেদ? দুইটাই হচ্ছে কার্বনের রূপভেদ, তুমি এটা জানো। গ্রাফাইট এবং হিরো দুইটাই যদি কার্বনের রূপভেদ হয়, তুমি এই জিনিসটা জানো যে গ্রাফাইটে তোমার হচ্ছে একটা কার্বন যখন এইভাবে করে থাকে, 3টা হাত থাকে, আর একটা হাতে একটা ইলেকট্রন এরকম থাকে, মানে ফাঁকা থাকে আর কি। হিরোকের ক্ষেত্রে সিমিলার জিনিসটাই, তবে সমস্যা হচ্ছে যে আমি যদি এখানে একটু ছোট ছোট করে কার্বন দিয়ে দিলাম, হ্যাঁ কার্বন দিয়ে দিলাম, এগুলো সব কার্বন 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 কার্বন, এই সবগুলো হচ্ছে কার্বন। শুধু খেয়াল রাখতে হবে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে কি পারে না। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় গ্রাফাইট কি বিদ্যুৎ পরিবহন করতে পারে কি পারে না, অবশ্যই হিরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। তার মানে কি হিরক বিদ্যুৎ পরিবহন করতে পারবে না, কিন্তু গ্রাফাইট কি বিদ্যুৎ পরিবহন করতে পারবে। কেন পারবে? গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে এই কারণে, কারণ গ্রাফাইটের একটা মুক্ত ইলেকট্রন আছে, তাই তো? এই মুক্ত ইলেকট্রন থাকার কারণে তো এই সঞ্চারণশীল ইলেকট্রনটাই তো হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, তাই না? তাহলে এই যে সঞ্চারণশীল ইলেকট্রনটা যে বিদ্যুৎ পরিবহন করতেছে, আরেকটার মধ্যে কি কোনো ইলেকট্রনই ফাঁকা থাকতেছে না। এবার আমি তাহলে একটু দেখি গ্রাফাইটের মধ্যে এই যে কেন্দ্রীয় মৌল কার্বন, তার সম্পর্ক আছে কয়জনের সাথে? সম্পর্ক আছে দেখো এখানে 3 জনের সাথে সম্পর্ক আছে। তাহলে আমি কি লিখলাম? আমি লিখলাম হচ্ছে 3 প্লাস, আমি সম্পর্ক আছে 3 জনের সাথে, তাই লিখলাম 3 প্লাস। এখন আমার সূত্রটা কি ছিল? আবার একটু আমরা সূত্রটার দিকে আসি। সূত্রটা কি ছিল দেখো তো? সূত্রটা ছিল সম্পর্ক কয়জনের সাথে প্লাস কয় জোড়া, এই যে দেখো আমি কিন্তু এটা বারবার বলছি, কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে, কয় জোড়া। তাহলে এখানে কি এক জোড়াও আছে? দেখো তো, তুমি যদি আমাকে বলো যে ভাই এখানে কি এক জোড়াও আছে, দেখো তো এখানে কি এক জোড়া আছে? নাই তো। এক জোড়া না থাকলে তো আমি লিখতে পারবো না, তাহলে কি লিখবো? কোনো জোড়া নাই মানে শূন্য। তাহলে 3 + 0, তাহলে 3 + 0 মানে কত? 3। আর 3টা ঘর চুজ করা মানে কি? একটা S এবং 2টা P, তাই হচ্ছে আমার sp2। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে তোমাকে যদি এখন আমি বলি হিরকের ক্ষেত্রে, দেখো হিরক হচ্ছে এই কার্বনটা কয়জনের সাথে সম্পর্ক আছে? 1 2 3 4, 4 জনের সাথে সম্পর্ক আছে, তাহলে লিখলাম 4 প্লাস ওর কোনো মুক্ত ইলেকট্রন আছে কিনা আমরা দেখি। আমরা দেখতে পাচ্ছি না, কার্বনের শেষ কক্ষপথে 4টা হাত থাকে, সেই 4টা হাতই কিন্তু এখানে ব্যবহার হয়ে গেছে। তাহলে 4টা হাতই যদি ব্যবহার হয়ে যায়, তাহলে তার কোনো ফাঁকা হাত নাই, মানে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। তার মানে মুক্ত জোড় ইলেকট্রন না থাকলে কি হয়ে যাবে? শূন্য। তাহলে 4 + 0 মানে কি? 4। আর 4টা ঘর চুজ করা মানে কি? একটা S এবং 3টা P চুজ করা, তার মানে এটা আসলো কি আমার sp3। তাহলে এইভাবে করে হচ্ছে আমরা sp3 এটা বের করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে বলতেছে যে ভাইয়া তাহলে একটু আয়নিত যৌগের ক্ষেত্রে কিভাবে করব। আয়নিত যৌগের ক্ষেত্রে আমি একটু বলি। ধরো তোমাকে আমি বললাম NH4+, এটা বললাম NH4+ বললাম, অথবা বললাম H3O+, এটা বললাম। এখন NH4+ যদি বলি বা H3O+ যদি বলি, এগুলোর ক্ষেত্রে কিভাবে বের করব? দেখো প্রথমত হচ্ছে এইভাবে করে অ্যামোনিয়ার গঠনটা আমি আগে সাজাই। এই লিখলাম অ্যামোনিয়ার গঠনটা আগে লিখলাম, এটা হচ্ছে সুন্দর করে আগে আমি অ্যামোনিয়ার গঠনটা সাজাইলাম। পানির ক্ষেত্রে যদি বলি, পানির ক্ষেত্রে তুমি আগে পানির গঠনটা সাজাও, ঠিক আছে? এই যে পানির গঠনটা সাজাইলাম, সাজানোর পরে এই যে এভাবে করে আমি হচ্ছে সাজায় নিলাম, সুন্দর করে সাজায় নিলাম। এখন এখন তোমার বোঝার সুবিধার্থে আমি একটু যেটা ট্রিকি ওয়েতে বলতেছি, এটা যে অ্যাকচুয়ালি এভাবে হবে ব্যাপারটা ওরকম না, জাস্ট তোমাকে ট্রিকি ওয়েতে বলতেছি যাতে তুমি খুব দ্রুত অ্যানসারটা বের করতে পারো। সেজন্য যখন তুমি দেখতেছো এখানে NH4+, তুমি আগে বুঝো NH4+ মানে কি? 4টা হাইড্রোজেন আছে। তাহলে এই আরেকটা ইলেকট্রনের সাথে কি আরেকটা হাইড্রোজেন এসে যুক্ত হলো, এই যে একটা হাইড্রোজেন এসে যুক্ত হলো।
এই NH4 আবার কি আছে, প্লাস আছে। প্লাস থাকা মানে আসলে কি মিন করে, প্লাস থাকা মানে কি মিন করে না যে একটা ইলেকট্রন আসলে দান করা হয়ে গেছে। NH4 প্লাস মানে প্লাস মানে কি আসলে একটা ইলেকট্রন দান করা হয়ে গেছে। তার মানে আমার এই যে একটা ইলেকট্রন যে আছে, এই অবশিষ্ট ইলেকট্রনটাও আমি মনে করো দান করে দিছি, তাহলে এটা বাদ, দান করে দিছি মানে এটা বাদ হয়ে গেছে, বাদ, তাহলে এটা বাদ হয়ে গেছে বা দান করে দিছি। আচ্ছা, পানির ক্ষেত্রে সেম জিনিস। দেখো তুমি এখানে H3O প্লাস বলছো, H3 তার মানে কয়টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন। তাহলে আমি লিখলাম এই একটা হাতের সাথে আরো একটা হাইড্রোজেন লাগাই দিলাম, একটা হাইড্রোজেন লাগাই দিলাম, আর একটা প্লাস আছে। প্লাস প্লাস মানে কি বোঝায়, একটা ইলেকট্রন বাদ দিয়ে দেওয়া বোঝায়। তাহলে এটা কি হয়ে গেল, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা আমি বাদ দিয়ে দিছি। এখন আমি তাহলে খেয়াল করে দেখি, এখন যদি আমি এটার ক্ষেত্রে বের করি যে এগুলোর সংকরণটা কি দাঁড়াবে। দেখো আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সম্পর্ক কয়জনের সাথে আছে, 1 2 3 4, 4 জনের সাথে সম্পর্ক আছে। তাহলে আমাকে যদি বলে যে নাইট্রোজেনের সম্পর্ক কয়জনের সাথে আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি নাইট্রোজেনের সম্পর্ক আছে 4 জনের সাথে। তাহলে 4 প্লাস এখানে কি আর কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে, কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, কারণ যে ইলেকট্রনটা ছিল তুমি তো অলরেডি এটাকে বাদ দিয়ে দিছো, তাই না? বাদ দিয়ে দিলে তো আর ওটা আমি হিসাব করব না, তাহলে এটা তো বাদ। এখন তুমি যেমন এখান থেকে কি করছো, বাদ দিয়ে দিছো, তাহলে বাদ দিয়ে দিলে তো এটা হিসাব বাদ, তাহলে তো আমি এটা হিসাব করব না। তাহলে আমি দেখতে পাচ্ছি কি 4 প্লাস 0, কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই, তাহলে 4 প্লাস 0 মানে কি 4, আর 4 এর জন্য কি হবে, 4 এর জন্য হবে আমরা জানি একটা S 3টা P, তাহলে এই হচ্ছে আমার sp3। তাহলে NH4 প্লাস এর সংকরণ কি, sp3। তারপর হচ্ছে তুমি এখানে যদি খেয়াল করো, দেখো যে তুমি দেখো এই পানি হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে H3O+, এটার ক্ষেত্রে দেখো এই যৌগটার ক্ষেত্রে অক্সিজেনের সম্পর্ক আছে কয়জনের সাথে, 1 2 3, 3 জনের সাথে সম্পর্ক আছে, তাহলে লিখলাম 3 প্লাস কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে, এই যে এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, তাহলে লিখলাম 1, তাহলে 3 আর 1 এ মিলে কত 4, তাহলে 4 এর জন্য কি আসবে, sp3। এই হচ্ছে আমার sp3। তাহলে আমরা আয়নিত যৌগের ক্ষেত্রেও সংকরণটা বের করতে পারলাম। অনেকে আবার একটু প্রবলেম ফেস করো, যেমন কার্বনেটের ক্ষেত্রে যদি আমি বলি, কার্বনেট ধরো তোমাকে বললো যে কার্বনেটের সংকরণটা কি, অথবা তোমাকে বললো যে সালফেটের সংকরণটা কি, অথবা তোমাকে বললো যে ফসফেটের সংকরণটা কি, এরকম বলতে পারে। তো তুমি এগুলো সংকরণও বের করতে পারবে। আমি তোমাকে দেখাই, ধরো তুমি কার্বনেটের সংকেতটা বের করবা। প্রথমত হচ্ছে এইভাবে করে কার্বনেট যৌগটা গঠিত হয়, এই যে এইভাবে করে দুইটা অক্সিজেন দুই পাশে থাকলো। আমরা জানি প্রত্যেকটা অক্সিজেনের কি একটা করে হাত ফাঁকা থাকতেছে এখানে এই পাশে, তাই এটা মাইনাস, এটা একটা মাইনাস। তাহলে এটা কি আসলে দেখতে পাচ্ছো, CO3 দুইটা মাইনাস আছে অক্সিজেনে, তাই CO3 2 মাইনাস, এটা হচ্ছে CO3 কি 2 মাইনাস। এখন যদি তোমাকে যদি আমি এখানে যদি বলি যে দেখো, আচ্ছা তোমরা ব্যস্ত হয়েও না, আমি সব বলতেছি, তোমরা একটু আগে দেখো, আমি যেগুলো পড়াচ্ছি এগুলো আগে রেসপন্স করো, তারপরে বাকি যেগুলো আছে আমি তো সবই দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে কি, প্রথমে একটা সহজ জিনিসগুলো দেখালাম, তারপর আমি আয়নিত যৌগগুলো দেখাইলাম। এখন আমি আয়নিত যৌগগুলো আমাদের ঋণাত্মক আয়নগুলো দেখাই আগে। আমি এখানে কি দেখাইছিলাম, দেখো আমি এখানে কিন্তু ধনাত্মক আয়নগুলো দেখাইছিলাম, তাই না? এই যে ধনাত্মক আয়নের সংকরণটা দেখাইছি। এখন আমি কি দেখাইতেছি, এখন আমি ঋণাত্মক আয়নের সংকরণটা দেখাইতেছি। আমি তো জানি যে কোনটার পরে কোনটা দেখাইতে হবে, তোমরা দেখো আগে, জাস্ট তোমরা আমি যেটা দেখাচ্ছি ওইটা দেখো আগে। এখানে কার্বনের সম্পর্ক কয়জনের সাথে দেখতে পাচ্ছ, একজন, দুইজন, তিনজন। তাহলে সম্পর্ক কয়জনের সাথে আছে, 3 জনের সাথে আছে। প্লাস আমরা জানি কার্বনের শেষ কক্ষপথে, দেখো কার্বন মানে কত, কার্বন মানে 6, তার মানে প্রথম কক্ষপথে 2টা, শেষ কক্ষপথে 4টা, অর্থাৎ 4টা হাত থাকে শেষ কক্ষপথে। তাহলে এই যে 4টা হাত আছে, এই 4টা হাতে কি ব্যবহার হয়ে গেছে না কার্বনের? তাহলে 4টা হাতে যদি ব্যবহার হয়ে যায়, তার মানে আর কোনো ফাঁকা ইলেকট্রন মানে মুক্ত ইলেকট্রন নাই। তাহলে মুক্ত ইলেকট্রন না থাকলে 3 + 0, 3 + 0 মানে কত 3, আর 3টা ঘর চুজ করা মানে কি, একটা S এবং 2টা P চুজ করা, তার মানে আমরা কি পাচ্ছি, sp2 পাচ্ছি। তাহলে কার্বনেটের ক্ষেত্রে sp2। তারপরে হচ্ছে যে ধরো তোমাকে যদি সালফেটের কথা যদি আমি বলি, তাহলে সালফেটের ক্ষেত্রে যদি বলি, তুমি দেখো এইভাবে করে সালফেটটা কিভাবে লিখতে হয়, সালফেটটা লিখতে হয় এভাবে করে, এই যে এটা হচ্ছে সালফেটের স্ট্রাকচার। তাহলে এই একটা অক্সিজেনের মাইনাস, এই একটা অক্সিজেনের মাইনাস, তাহলে এই হচ্ছে আমার সালফেট 2 মাইনাস। এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা ধরো ফসফেটের স্ট্রাকচারটা একটু লিখে দিই। ফসফেটের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এই হচ্ছে PO4 3 মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে PO4 3 মাইনাস। তাহলে এই যে PO4 3 মাইনাস, এই যে স্ট্রাকচারগুলো লিখে দিলাম, এবার তুমি নিজেই বের করতে পারবা, দেখো তুমি পারো কিনা দেখো। প্রথমে সালফারের ক্ষেত্রে সম্পর্ক কয়জনের সাথে আছে, 1 2 3 4, তাহলে 4 জনের সাথে সম্পর্ক আছে, তাই লিখলাম 4 প্লাস সালফারের কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে, দেখো কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে। আমরা জানি সালফার মানে কত, 16। সালফার মানে যদি 16 হয়, তার মানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, শেষ কক্ষপথে থাকবে 6টা হাত। তাহলে শেষ কক্ষপথে যে 6টা হাত আছে, এই 6টা হাতের মধ্যে কি 6টা হাতই ব্যবহার হয়ে গেছে না? দেখো এই যে 6টা হাতে কি ব্যবহার হয়ে গেছে না? এই 6টা হাতে যদি ব্যবহার হয়ে যায়, তাহলে কি আর কোনো ফাঁকা হাত আছে, মানে মুক্ত জোড় ইলেকট্রন আছে আর নাই?
তার মানে 4 প্লাস 0, তাহলে 4 প্লাস 0 মানে কত 4, আর 4 এর জন্য আমরা কি লিখি sp3 লিখি আমরা, তাহলে এটা হচ্ছে sp3। তারপরে আছে দেখো এই যে ফসফেটের ক্ষেত্রে যদি আমাকে বলে যে ফসফেট 3 তাহলে ফসফেট 3 এই ফসফরাসের কয়জনের সাথে সম্পর্ক আছে 1 2 3 4, 4 জনের সাথে সম্পর্ক আছে, তাহলে লিখলাম 4 প্লাস কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে যদি আমি দেখি, আমরা জানি ফসফরাস মানে 15, তাহলে ফসফরাস মানে যদি 15 হয় তার মানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, শেষ কক্ষপথে থাকবে 5টা। এই যে শেষ কক্ষপথে 5টা হাত আছে, এই 5টা হাতের মধ্যে তুমি দেখো তো অলরেডি 5টা হাতই কি ব্যবহার হয়ে গেছে না, এখানে 5টা হাত ব্যবহার হয়ে গেছে না, তাহলে 5টা হাত যদি ব্যবহার হয়ে যায় তাহলে আর কোনো কি ফাঁকা হাত আছে, মানে মুক্ত জোড় ইলেকট্রন আছে নাই, তার মানে এটা কি হবে 4 প্লাস 0, তাহলে 4 প্লাস 0 হলে কি 4, 4 এর জন্য আমরা কি লিখি একটা s 3টা p, এই হচ্ছে আমার 4টা ঘর মানে sp3। আচ্ছা এরপরে যদি আমাকে এখন বলে যে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি তো সবই শিখাই দিলেন, আপনি আমাকে সাধারণ যৌগগুলো শিখাই দিয়েছেন, আপনি আমাকে আয়নিত যৌগগুলো শিখাই দিয়েছেন, এখন ভাইয়া আপনি আমাকে জটিল যৌগগুলো শিখাই দেন। তাহলে জটিল যৌগগুলো যদি আমি একটু শিখতে যাই তাহলে জটিল যৌগগুলোর ক্ষেত্রে কিভাবে করবা, জটিল যৌগগুলোর ক্ষেত্রে ধরো তোমাকে এরকম, তোমাকে আগে লিগ্যান্ড চিনতে হবে, তোমাকে আগে লিগ্যান্ড চিনতে হবে, তাহলে তোমার লিগ্যান্ড জিনিসটা কি, লিগ্যান্ড হচ্ছে মনে রাখবা ঋণাত্মক আয়ন থাকলে, কি বললাম ঋণাত্মক আয়ন থাকলে কিংবা যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে, তাহলে কি বললাম ঋণাত্মক আয়ন থাকলে অথবা যদি মুক্ত জোড় ইলেকট্রন থাকে তাহলে তারা হচ্ছে কি লিগ্যান্ড। তাহলে ঋণাত্মক আয়ন কারা কারা আছে, যেমন ঋণাত্মক আয়ন আছে ক্লোরাইড, তারপরে আছে হচ্ছে ধরো ব্রোমাইড আয়োডাইড সালফাইড ইত্যাদি হতে পারে, ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড, তারপর হচ্ছে হাইড্রোক্সিল ইত্যাদি হতে পারে। তারপরে যদি তোমাকে বলা যায় আচ্ছা তাহলে তোমার মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট কারা কারা আছে, এই যে অ্যামোনিয়া তার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তারপরে ধরো তোমাকে যদি বলা যে পানি, পানির মধ্যে অক্সিজেনের কি আছে মুক্ত জোড় ইলেকট্রন আছে এরকম। তারপরে ধরো তোমাকে আর ও এইচ যদি বলা হয় এখানে কি আছে অক্সিজেনের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে। তারপরে যদি তোমাকে কেউ বলে যে আর NH2 এখানে নাইট্রোজেনের মধ্যে কি আছে মুক্ত জোড় ইলেকট্রন আছে। তারপরে যদি তোমাকে বলে যে কার্বনিল মূলক, কার্বনিল মূলকে এখানে অক্সিজেন এবং কার্বন দুইটার মধ্যে কি আছে মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে মুক্ত জোড় ইলেকট্রন যদি থাকে অথবা যদি ঋণাত্মক আয়ন থাকে তাহলে তারা সবাই কি, তারা সবাই হচ্ছে লিগ্যান্ড। তাহলে এই যে লিগ্যান্ড, লিগ্যান্ড কয় প্রকার, লিগ্যান্ড হচ্ছে আমরা পাইলাম দুই প্রকার, লিগ্যান্ড কয় প্রকার দুই প্রকার, একটা হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড, ঋণাত্মকের অপর নাম অ্যানায়ন, তাহলে ঋণাত্মকের অপর নাম কি অ্যানায়ন লিগ্যান্ড, তাহলে এরা হচ্ছে কি অ্যানায়ন লিগ্যান্ড। আর মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যেহেতু ওরা কি, মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট যারা আছে ওরা কিন্তু কোনো আয়নিত না, মানে ধনাত্মক বা ঋণাত্মক আয়নে আয়নিত না, তাহলে যারা আয়নিত না তার মানে ওরা কি, ওরা হচ্ছে প্রশম যৌগ, তাহলে হয় আয়নিত যৌগ হবে না হয় কি হবে প্রশমিত যৌগ হবে। তাহলে আমরা বলতে পারি এরা হচ্ছে প্রশম লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড দুই প্রকার, একটা কি অ্যানায়ন লিগ্যান্ড আর একটা কি প্রশম লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড দুই প্রকার, অ্যানায়ন লিগ্যান্ড আর একটা কি প্রশম লিগ্যান্ড, ঠিক আছে। এখন তুমি এই কথাটা আমরা মনে রাখবো সব সময়, এইখানে লিগ্যান্ড, এইখানে লিগ্যান্ড মানে কি, এটা এর আগে পরিবেশ রসায়ন চ্যাপ্টার পড়ানোর সময় বলছিলাম। এইখানে লিগ্যান্ড মানে কি, এইখানে লিগ্যান্ড মানে হচ্ছে লুইস অ্যাসিড গুলা ইলেকট্রোফাইল, লুইস ক্ষার গুলা নিউক্লিওফাইল, আর এই নিউক্লিওফাইল গুলাই হচ্ছে কি লিগ্যান্ড। তাহলে কি বললাম, লুইস অ্যাসিড যারা তারাই ইলেকট্রোফাইল, লুইস ক্ষার যারা তারাই নিউক্লিওফাইল, আর নিউক্লিওফাইল যারা তারাই হচ্ছে কি লিগ্যান্ড। তাহলে নিউক্লিওফাইল গুলাই যদি লিগ্যান্ড হয় তাহলে আমরা এখানে বলতে পারি লিগ্যান্ড যারা যারা তারাই হচ্ছে কি নিউক্লিওফাইল, আর যারাই নিউক্লিওফাইল তারাই কি, তারাই হচ্ছে লুইস ক্ষার। অর্থাৎ যাহাই লিগ্যান্ড তাহাই নিউক্লিওফাইল তাহাই হচ্ছে লুইস ক্ষার। তাহলে আমরা একসাথে করে মিলায় পড়ে ফেললাম কিন্তু, যাহাই লিগ্যান্ড তাহাই নিউক্লিওফাইল তাহাই লুইস ক্ষার। তাহলে দেখো তিনটা চ্যাপ্টারে আছে, আমি বলি এইটা লিগ্যান্ড পড়ছো কোন চ্যাপ্টারে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টারে পড়ছো। নিউক্লিওফাইল কোন চ্যাপ্টারে পড়ছো, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টার মানে জৈব যৌগ চ্যাপ্টারে পড়ছো। আর লুইস ক্ষার কোথায় পড়ছো, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারে পড়ছো। তাহলে দেখো তিনটা চ্যাপ্টারে তিনটা জিনিস পড়ছো কিন্তু জিনিস আসলে একই। তাহলে এই যে তিনটা জিনিস যে তোমার হচ্ছে তিনটা চ্যাপ্টারে পড়ছো কিন্তু জিনিস যে আসলে একই, সেই জিনিসটাকে আমরা যদি কোরিলেট করে একসাথে না পড়ি তাহলে তো তুমি এটা হচ্ছে যে খালি বারবার আলাদা আলাদা করে পড়লে তো লাভ নাই, পরীক্ষার হলে তো আমরা যে গুলায় ফেলতে পারি, এজন্য আমরা একসাথে করে পড়বো এগুলা। তাহলে কি বললাম, আমি বললাম হচ্ছে এটা যাহাই লুইস ক্ষার তাহাই নিউক্লিওফাইল তাহাই হচ্ছে লিগ্যান্ড, ঠিক আছে। আচ্ছা এখন এই যে জিনিসগুলা যেগুলো হচ্ছে যে আমরা এ করলাম, তুমি যদি এখানে দেখো যে আমি যদি একটু এখানে দেখাই, দেখো এই যে এই জিনিসটা, এই যে নিরপেক্ষ লিগ্যান্ড মানে প্রশম লিগ্যান্ড, নিরপেক্ষ লিগ্যান্ড মানে কি ওরা হচ্ছে প্রশম লিগ্যান্ড। এখানে দেখতে পাচ্ছো এই যে নিরপেক্ষ লিগ্যান্ড গুলা কি, এরাই হচ্ছে
প্রশম লিগ্যান্ড, যাদের মধ্যে কি থাকবে, মুক্ত জটিল ইলেকট্রন থাকবে, এই যে পানি, অ্যামোনিয়া, কার্বনিল, নাইট্রিক অক্সাইড, এদের মধ্যে। আর অ্যানায়ন লিগ্যান্ড কারা? অ্যানায়ন লিগ্যান্ড হচ্ছে এই যে যাদের মধ্যে দেখো ঋণাত্মক আয়ন আছে, যে ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, সবগুলোর মধ্যে কি আছে, ঋণাত্মক আয়ন আছে। তাহলে এরাই হচ্ছে লিগ্যান্ড। তাহলে আমার এটা শেষ হলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এখানে এই জিনিসটা তো মনে হয় তোমরা পারো, তাই না? এই যে কারা তড়িৎ বিশ্লেষ্য জটিল, কারা তড়িৎ অবিশ্লেষ্য জটিল, এটা কিভাবে বের করতে হয় একটু বলো তো দেখি। কারা তড়িৎ বিশ্লেষ্য জটিল আর কারা তড়িৎ অবিশ্লেষ্য জটিল। তোমরা তো কমেন্টে অনেক আলতু ফালতু কমেন্ট করতেছো দেখতেছি, মানে এটা পারো কিনা, এটার টেকনিকটা কি বলো তো আসলে? কারা তড়িৎ বিশ্লেষ্য জটিল আর কারা তড়িৎ অবিশ্লেষ্য জটিল। লুইস অ্যাসিড নিয়ে আমি আজকে আলোচনা করি নাই, কারণ লুইস অ্যাসিডটা আমার আজকের টপিকের আলোচনার না। লুইস অ্যাসিডটা আমার আজকের আলোচনার টপিকের অংশ না। এই জন্য আমি হচ্ছে যে আজকে এটা নিয়ে কিছু বলবো না, লুইস অ্যাসিড নিয়ে কিছু বলবো না, এগুলো আগে পড়ানো হয়েছে। আচ্ছা, তো এখানে তাহলে দেখো, তুমি কিভাবে চিনবা যে কে তড়িৎ বিশ্লেষ্য আর কে তড়িৎ অবিশ্লেষ্য? এটা চেনার আগে এখন তুমি আমাকে বলো যে ভাই লিগ্যান্ড কোনগুলা। এটা আগে তুমি আমাকে বলো যে এই যৌগটার মধ্যে, পুরা যৌগটার মধ্যে এখানে লিগ্যান্ড কে, পুরা যৌগটার মধ্যে লিগ্যান্ড কে, এটা কিভাবে বের করবা? এই যে পুরা যৌগগুলো দেখতে পাচ্ছ, এই যৌগগুলোর মধ্যে লিগ্যান্ড কে, এই লিগ্যান্ড গুলা কেমনে বের করতে হয়? মনে রাখবা, এই যে আমরা এখানে লিগ্যান্ড লিগ্যান্ড করতেছি না, এই যে লিগ্যান্ড লিগ্যান্ড যে করতেছি বারবার, মনে রাখবা লিগ্যান্ডের সংখ্যা যত তার সন্নিবেশ সংখ্যা তত। কি বললাম? লিগ্যান্ডের সংখ্যা যত তার সন্নিবেশ সংখ্যা তত। লিগ্যান্ডের সংখ্যা যত তার সন্নিবেশ সংখ্যা তত। তাহলে এই যে লিগ্যান্ডের সংখ্যা যত তার সন্নিবেশ সংখ্যা তত, লিগ্যান্ড কিভাবে চেনা যায়? ধরো আমি তোমাকে এইভাবে বললাম, কপার NH3, তারপরে আছে হচ্ছে 4, তারপরে আছে ধরো সালফেট, এটা দিলাম K4FeCN6, এটা দিলাম। তারপরে ধরো এভাবে দিলাম ক্রোমিয়াম, পানি, এটা 3, এটা 3, এভাবে দিলাম। আরেকটা যৌগ ধরো এভাবে দিলাম ক্রোমিয়াম H2O, এটা হবে H2O, H2O6, এটা হচ্ছে তোমার Cl3, এভাবে দিলাম। দেখি এখন তোমরা আমাকে বলবা যে এটা যদি হয় A, এটা যদি হয় B, এটা যদি হয় C এবং এটা যদি হয় D, এদের মধ্যে কোনটা তড়িৎ বিশ্লেষ্য জটিল, কোনটা তড়িৎ অবিশ্লেষ্য জটিল, এটা কিভাবে বুঝবা? যে এদের মধ্যে কোনটা তড়িৎ অবিশ্লেষ্য জটিল, এটা কিভাবে বুঝবা? দেখি তো পারো কিনা, কোনটা তড়িৎ অবিশ্লেষ্য জটিল, এদের মধ্যে কোনটা তড়িৎ অবিশ্লেষ্য জটিল? প্রথমত হচ্ছে, মনে করো তোমাকে যদি আমি এভাবে বলি, তোমার আম্মা তোমাকে একটা টিফিন বাটিতে তোমাকে নুডলস দিয়ে দিছে। এই যে টিফিন বাটি, তুমি এখানে দুইটা টিফিন বাটি দেখতেছো, এই দুইটা টিফিন বাটির মধ্যে একদিন তোমার আম্মা তোমাকে নুডলস দিছে, যে নুডলসটা এটার ভিতরে আছে, টিফিন বাটির ভিতরে আছে। আরেকদিন তোমার আম্মা তোমাকে যখন নুডলস দিছে, তখন সেই নুডলসের একটু অংশ বাটিটা লাগানোর সময় এইভাবে বের হয়েছিল। আচ্ছা, এখন যদি তোমাকে আমি কোশ্চেন করি, আচ্ছা বলো তো, এই যে নুডলস একটু যে বের হয়ে আছে, কোন নুডলসটা তুমি বাটিটা না খুলে একটু টান মেরে খেয়ে ফেলতে পারবা? কোন নুডলসে, মানে কোন বাটিটা থেকে নুডলসটা তুমি হচ্ছে যে একটু টান মেরে খেয়ে ফেলতে পারবা বাটিটা না খুলেই? তুমি হয়তোবা দেখতে পাচ্ছো যেটার ক্ষেত্রে নুডলসটা বের হয়ে আছে বাটির একটু বাইরে, এই যে বের হয়ে আছে, এটাকে তুমি একটু কামড় দিলে বা একটু টান দিলে, হাত দিয়ে টান দিলে কি হয়ে যাবে, এটা বাটির বাইরে চলে আসতেছে, যেহেতু এটা বের হয়ে আছে, তার মানে এটা তুমি খেয়ে ফেলতে পারতেছো। কিন্তু এটা কিন্তু বাটি না খুলে তুমি নুডলসটা খেতে পারবা না, তাই না? তার মানে কি, যারা বাটির ভিতরে থাকে তাদেরকে ভাগ করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, কিন্তু যারা বাটির বাহিরে বের হয়ে থাকে, বাটির বাহিরে যদি কেউ বের হয়ে থাকে, তাহলে তাকে কি করা যায়, বিশ্লেষণ করা যায়। তাহলে কি বললাম, বাটির বাহিরে কেউ থাকলে তাকে বিশ্লেষণ করা যাবে। তাহলে আমি এখানে দেখি তো, এই যে থার্ড ব্র্যাকেটটা হচ্ছে আমার বাটি, নুডলসের বাটি, তাহলে থার্ড ব্র্যাকেটের বাহিরে কি নুডলস আছে না? আছে। দেখো তো এই 2 নাম্বারটার মধ্যে থার্ড ব্র্যাকেটের বাইরে কি নুডলস আছে না? আছে। এই যে ডি নাম্বার অপশনে কি থার্ড ব্র্যাকেটের বাইরে নুডলস আছে না? আছে। কিন্তু এই সি নাম্বার অপশনে কি থার্ড ব্র্যাকেটের বাইরে কোনো নুডলস আছে? নাই। এখানে কোনো নুডলসই তো আমি দেখতে পাচ্ছি না, থার্ড ব্র্যাকেটের বাইরে নাই। তার মানে যার থার্ড ব্র্যাকেটের বাইরে কিছু নাই, তার মানে তাকে বিশ্লেষণ করা যায় না। তার মানে এই সি নাম্বারটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য জটিল, সি নাম্বারটা তড়িৎ অবিশ্লেষ্য জটিল। আর বাদ বাকি যেগুলো বাটির বাহিরে কিছু আছে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের বাহিরে কিছু থাকবে, তারাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য জটিল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, এই যে এটা যেহেতু, আমি যদি এখানে এভাবে দেখাই দিই, আমি বলতেছি যে এখানে তুমি দেখতে পাচ্ছ
যে যেহেতু এখানে ক্লোরিনটা বাটির বাহিরে আছে, তাহলে বাটির বাহিরে থাকার কারণে এটা বিশ্লেষণ করা যায়, আর এটার ক্ষেত্রে যেহেতু বাটির বাহিরে কিছু নাই তাই এটাকে বিশ্লেষণ করা যায় না। আবার এটার ক্ষেত্রে যেহেতু বাটির বাহিরে কিছু আছে তাই এটাকে বিশ্লেষণ করা যায়, কিন্তু এটার যেহেতু বাটির বাহিরে কিছু নাই তাই এটাকে বিশ্লেষণ করা যায় না। বুঝতে পারছো এবার? ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে হচ্ছে বের করতে পারি। হ্যাঁ, নাজির রহমান তুহিন তুমি বলছো যে ভাই নিরপেক্ষ আর প্রসম কি একই জিনিস কিনা? এটা আসলে বলতে গেলে অনেকটা একই রকম, কিন্তু আমরা এটার মধ্যে আসলে অতটা ওইভাবে পার্থক্য ধরি না। নিরপেক্ষ আর প্রসমের মধ্যে আমরা পার্থক্য ওইভাবে ধরি না, আমরা বলতে গেলে প্রায় একই রকমই বলি। ঠিক আছে, প্রায় একই রকম। ঠিক আছে, একই বলি আমরা। আমরা ইন জেনারেল একই বলি, নিরপেক্ষ আর প্রসম একই জিনিস বলি। তাহলে আমরা কি এটা পারবো না? কোনটা তড়িৎ বিশ্লেষ্য জটিল আর কোনটা তড়িৎ অবিশ্লেষ্য জটিল এটা পারবো না আমরা? অবশ্যই পারবো। এখন তাহলে তোমাকে যদি আমি বলি তাহলে বলো তো ভাইয়া লিগ্যান্ডের সংখ্যা কত? তোমাকে যদি আমি বলি, আমি যদি বলি যে এটা এ নাম্বার অপশন, এটা বি নাম্বার অপশন, এটা সি নাম্বার অপশন, এটা ডি নাম্বার অপশন, এই যে চারটা অপশন দিলাম, চারটা অপশনে কোনটার ক্ষেত্রে লিগ্যান্ড কত এটা বলো আমাকে। এটা তোমাদের কোশ্চেন। কোনটার মধ্যে লিগ্যান্ড কয়টা আছে এটা বলবা। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোনটার মধ্যে লিগ্যান্ড কয়টা এটা বলবা। দেখি দ্রুত অ্যানসার করো, দ্রুত দ্রুত। কোনটার মধ্যে লিগ্যান্ড কয়টা দ্রুত বলো। আচ্ছা, একটু দ্রুত অ্যানসার করো দেখি, কোনটার মধ্যে লিগ্যান্ড কয়টা। আচ্ছা, এখন অনেকে বলতেছে যে ভাই লিগ্যান্ডই তো আমি আসলে চিনি না। তোমাকে তো লিগ্যান্ড চিনাই দিছি রে ভাই। লিগ্যান্ড বলতে কি? যার মধ্যে হয় ঋণাত্মক আয়ন থাকবে অথবা কি মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। ঋণাত্মক আয়ন থাকবে অথবা মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। তুমি যদি না চিনো তোমাকে আমি একটা শর্টকাট টেকনিক বলি। দেখো, তুমি যদি না চিনো, একান্তই যদি না চিনো, তোমাকে আমি একটা শর্টকাট টেকনিক বলি। এই টেকনিকটা তোমার খুব কাজে লাগবে, এটা দিয়ে তুমি অ্যাডমিশন টেস্টে খুব ভালো করতে পারবা। এই টেকনিকটা বলি, দেখো। তুমি ফার্স্টে এইভাবে খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, লিগ্যান্ড সবসময় জটিল যৌগের ক্ষেত্রে, এই কথাটা মাথায় রাখবা, ভালো করে বলতেছি, লিগ্যান্ড সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। কি বললাম? লিগ্যান্ড সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, লিগ্যান্ড কখনো থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে না। এটা হচ্ছে প্রথম কথা। কি বললাম? লিগ্যান্ড সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, লিগ্যান্ড কখনো থার্ড ব্র্যাকেটের বাইরে থাকবে না। এখন যদি আমি একটু দেখি, তাহলে খেয়াল করে দেখো, মনে রাখবা থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম যে ধনাত্মক আয়নটা যেটা আছে, সরি এটা হচ্ছে তোমার প্রথম যে ধনাত্মক আয়নটা যেটা আছে, এটা কি ছিল? কপার ছিল। আচ্ছা, আমি এভাবে বলি, দেখো, প্রথম যে মৌলটা থাকবে থার্ড ব্র্যাকেটের ভিতরে, সেই প্রথম মৌলটাকে বাদ দিবা। এই যে প্রথম মৌলটা বাদ দিলাম, থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম মৌলটা বাদ দিলাম, থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম মৌলটা বাদ দিলাম, থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম মৌলটা বাদ দিলাম। বুঝতে পারছো এবার? তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম মৌলটাকে বাদ দেওয়ার পরে যারা থাকবে তারা সবাই লিগ্যান্ড। তাহলে খুব সহজ না? দেখো, তুমি এমনি পারবা। দেখো, থার্ড ব্র্যাকেটের ভিতরে ধনাত্মক আয়নটাকে বাদ দেওয়ার পরে এখানে অ্যামোনিয়া কয়টা আছে? চারটা আছে। তার মানে এটা লিগ্যান্ড কত? 4। এর সন্নিবেশ সংখ্যা কত? 4। লিগ্যান্ডের সংখ্যা যত তার সন্নিবেশ সংখ্যা তত। তার মানে এই যৌগটার ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা 4। বুঝতে পারছো? আচ্ছা, যদি তোমাকে এখন বলে তাহলে 2 নাম্বারটার ক্ষেত্রে যদি বলি, তুমি এখানে দেখতেছো 2 নাম্বারটার ক্ষেত্রে এর লিগ্যান্ডের সংখ্যা আছে 6। তাহলে লিগ্যান্ডের সংখ্যা যেহেতু 6, তার মানে তার সন্নিবেশ সংখ্যাও কত? 6। ঠিক আছে, এটার ক্ষেত্রে গেল। এরপরেরটা মধ্যে দেখো, এই যে ক্রোমিয়ামটা বাদ দিলে পানি আছে 3টা, ক্লোরিন আছে 3টা, তাহলে 3টা মিলে কয়টা? 6টা। তার মানে এটার ক্ষেত্রেও লিগ্যান্ড 6, তাই সন্নিবেশ সংখ্যাও 6। আর এটার ক্ষেত্রে যদি আমি বলি ডি নাম্বারটার ক্ষেত্রে, এখানেও দেখতেছি আমরা পানি আছে 6টা, তার মানে সন্নিবেশ সংখ্যা 6, তার মানে লিগ্যান্ড সংখ্যা 6। আচ্ছা, এখন যদি তোমাকে আমি যদি এভাবে বলি, তুমি হয়তো একটু কনফিউজড হয়ে আছো, তুমি হয়তো মনে মনে ভাবতেছো যে ভাইয়া এটা একটু বুঝলাম না, এখানে একটা ব্যাপার ঘটাই দিয়েছেন আপনি। সেই ব্যাপারটা হচ্ছে আপনি এখানে ক্লোরিনটাকে কেন লিগ্যান্ড ধরছেন? এখানে যে ক্লোরিনটাকে লিগ্যান্ড ধরছেন, তাহলে এটার মধ্যে কেন ক্লোরিনটাকে লিগ্যান্ড ধরলেন না? এই কোশ্চেনটার অ্যানসার আমি কিন্তু বলছি অলরেডি। আমি কিন্তু তোমাকে অলরেডি বলছি, লিগ্যান্ড কি কখনো থার্ড ব্র্যাকেটের বাইরে হয়? লিগ্যান্ড তো কখনোই থার্ড ব্র্যাকেটের বাইরে হবে না। তাহলে লিগ্যান্ড কখনোই থার্ড ব্র্যাকেটের বাইরে হবে না। এই কারণে হচ্ছে আমি কি বলতেছি, এই কারণে আমি বলতেছি যে এই ডি নাম্বার অপশনে, তোমাকে আমি কি বলছি যে ডি নাম্বার অপশনের এই ক্লোরিনটা যেহেতু থার্ড ব্র্যাকেটের বাইরে আছে তাই এটা লিগ্যান্ড হচ্ছে না, কিন্তু যেহেতু সি নাম্বার অপশনে ক্লোরিনটা থার্ড ব্র্যাকেটের ভিতরে ছিল তাই সে লিগ্যান্ড হচ্ছে। বুঝতে পারছো এবার? আচ্ছা, তাহলে এখন তোমাকে যদি আমি বলি যে তাহলে এই যৌগগুলোর ক্ষেত্রে দেখো লিগ্যান্ড সংখ্যাটা বের করো, তাহলে আমি এভাবে করে বলতে পারি, এই যে দেখো এখানে প্রথমে ধনাত্মক মৌলটাকে বাদ দিয়ে দিব। তাহলে ধনাত্মক মৌলটাকে বাদ দিয়ে দাও, থার্ড ব্র্যাকেটের ভিতরে ধনাত্মক মৌলটাকে বাদ দিয়ে দিলাম। ভালো কথা, থার্ড ব্র্যাকেটের ভিতরে ধনাত্মক মৌলটা বাদ দিয়ে দেওয়ার পরে বাকি যারা থাকবে তারা সবাই কি? থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে তারা সবাই কি? লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ডের সংখ্যা কত? লিগ্যান্ডের সংখ্যা এখানে আছে 6টা, তার মানে এটা 6টা, তার মানে তার সন্নিবেশ সংখ্যা কত? 6। এখানে দেখতেছি অ্যামোনিয়া 3টা, ক্লোরিন 3টা, তাহলে 3 3 6, তার মানে এটা সন্নিবেশ সংখ্যা কত? এটা সন্নিবেশ সংখ্যাও 6।
তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি যে গ নাম্বার অপশনে এখানে 4 এখানে 2, তাহলে 4 আর 2 এ 6, তার মানে এটারও সন্নিবেশ সংখ্যা 6। পরেরটার ক্ষেত্রে যদি দেখি, এটার ক্ষেত্রে 3, এটার ক্ষেত্রে 3, তাহলে 3 আর 3 এ 6, তার মানে এটারও সন্নিবেশ সংখ্যা 6। বুঝতে পারছো? তাহলে এই সবাই হচ্ছে কি এদের সন্নিবেশ সংখ্যা। আমরা অনেকেই এই জিনিসগুলো ভুল করি, ঠিক আছে? এই জিনিসগুলো ভুল করবা না, এগুলো হচ্ছে তুমি এভাবে করে বের করে নিতে পারবা। তাহলে সন্নিবেশ সংখ্যা, লিগ্যান্ড সংখ্যা এগুলো আমরা পারলাম। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আপনি আমাকে একটু ইয়াটা পড়ায় দেন যে ভাইয়া ওই জটিল যৌগের ক্ষেত্রে সংকরণটা কেমনে বের করতে হবে। তাহলে জটিল যৌগের ক্ষেত্রে সংকরণটা কিভাবে বের করতে হয় এটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, একটু সময় লাগতেছে, একটু লোড হইতে সময় লাগতেছে, পেজটা একটু ওয়েট করতে হবে, তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। জটিল যৌগের ক্ষেত্রে আমি একটু সংকরণটা দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো তো এটা পারো তোমরা? এই যে এই জিনিসটা, এটা কেমনে পড়ছো তোমরা? এটা বলো তো দেখি পারো কিনা। এই জিনিসটা কিভাবে পড়ছো আমাকে একটু বলো তো, এই যে অবস্থান্ত ধাতুর আয়নের কালার গুলা। মুখস্থ এই ক্লাসগুলা? হ্যাঁ বলো তাহলে, যে বলতেছো যে ভাইয়া পারি, তাহলে কিভাবে, মানে এটা কিভাবে মনে রাখছো তোমরা? কি ছন্দ সেটা বলো। আচ্ছা, ঠাড়া মুখস্থ, ওরে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মুখস্থ আমি একটু তোমাকে এখনই পড়াই দিতেছি। এখন আমি বলবো যেভাবে, তুমি সেভাবে করে পড়বা, ঠিক আছে? আমি যেভাবে বলতেছি সেভাবে করে পড়ো। আমি যেভাবে বলতেছি সেভাবে করে পড়ো। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই। আমার সাথে সাথে বলবা তোমরা, হ্যাঁ আমার সাথে সাথে বলবা, তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। টিভি, ভিসিআর এ, ভিসিআর হচ্ছে তোমার ওই যে আগে আমরা কিন্তু সিডি প্লেয়ার ছিল, ডিভিডি প্লেয়ার ছিল, এরকম ছিল না? তো আমরা এটাকে ভিসিআর বলতেছি আর কি। টেলিভিশন এবং ভিসিআর এ মুনমুন এবং কণিকাকে দেখা যায়। কি বললাম? টেলিভিশন আর ভিসিআর এ কাকে দেখা যায়? নায়িকা মনে করো মুনমুন, আর হচ্ছে কণিকাকে দেখা যায়। তাহলে টিভি ভিসিআর এ মুনমুন আর কণিকাকে দেখা যায়। তাহলে এই যে টিভি ভিসিআর এ মুনমুন আর কণিকাকে দেখা যায়, এটার জন্য আমি সংখ্যাটা এইভাবে পড়বো, 34, 32, 22। 34, 32, 22, সরি, তোমার এটা হচ্ছে 34, 33, 32, 22। আমি একটু খেয়াল করি নাই, এটা একটু 34, 33, 32, 22 একটু দেখে নাও। 34, 33, 32, 22। আমার সাথে সাথে বলো, তোমার মুখস্থ হয়ে যাবে। টিভি ভিসিআর এ কাকে দেখা যায়? মুনমুন আর কণিকাকে দেখা যায়। ধরে নিলাম টিভি ভিসিআর এ মুনমুন আর কণিকাকে দেখা যায়। তাহলে এই যে টিভি ভিসিআর এ মুনমুন আর কণিকাকে যে দেখা যাচ্ছে, সংখ্যাটা কি মনে রাখলাম? 34, তারপরেই তো 33, তাই না? 34 এর পরেই যদি 33 আসে, 33 এর পরেই কি আসতেছে? 32। আর 32 থেকে 10 কমায় দিয়ে 22। কি মনে রাখলাম? 34, 33, 32, 10 কমায় দিয়ে 22। 34, 33, 32, 10 কমায় দিয়ে 22, এভাবে করে করলাম। 34, 33, 32, 10 কমায় দিলে 22। পড়া হয়ে গেছে না? এই যে তুমি সব পড়ে ফেলছো, আর সব পড়লে হবে? কালারটা মনে রাখা লাগবে না? কালারটা আমি এভাবে মনে রাখবো, বোন সব ব্যাগ গোছায়। বোন সব ব্যাগ গোছায় বলতে আসলে যদি আমি এখানে গোছায় লিখছি, আসলে এটা উচ্চারণ করবা তুমি বোন সব ব্যাগ গোছায়। তাহলে বোনরা সবসময় ব্যাগ গোছায় দেয়। কাদের?
ধরো বাসায় যদি তোমার একটা বড় ভাই বোন থাকে বা ছোট ভাই বোন থাকে, আমরা অনেক সময় ব্যস্ত থাকলে বলি কি এই তুই আমার ব্যাগটা একটু গুছাই দে। বড় আপু থাকলে সে ব্যাগ গুছাই দেয়, ছোটরা থাকলে ছোটরাও ব্যাগটা গুছাই দেয়, তাই না? মেয়েরা হচ্ছে কি অনেক গুছায় দেওয়ার মতো কাজ কাম করে আর কি ওরা। তো দেখা যাচ্ছে তুমি রিকোয়েস্ট করলা যে আপু তুই আমার ব্যাগটা গুছাই দে, তাহলে এই যে ব্যাগ গুছাই দিচ্ছে, তাহলে আমরা খেয়াল করে দেখো তো ব দিয়ে কি বেগুনি ছাড়া আর কোনো কালার আছে? তুমি আমাকে বলো যে ভাইয়া ব দিয়ে এরকম একটা কালার আছে বেগুনি ছাড়া, আমি জানি, পারবা একটা কমেন্ট করো তো দেখি। ব দিয়ে এরকম কোন কালার তোমার জানা আছে? জানা নাই। তার মানে ব দিয়ে যতগুলা জায়গায় ব থাকবে সবগুলা ব দিয়ে আসলে কি মিন করবে? বেগুনি মিন করবে। ন দিয়ে কি নীল ছাড়া আর কোনো কালার আছে? ন দিয়ে নীল ছাড়া আর কোনো কালার নাই। তার মানে যেখানে তুমি ন থাকবে সেখানেই তুমি হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে নীল। আচ্ছা, তাহলে ন দিয়ে যদি নীল বোঝায়, এখন তুমি বলতে পারো যে হ্যাঁ এই যে ব দিয়ে যেগুলো ছিল, এই যে ব দিয়ে সবগুলা বেগুনি ছিল, তাহলে ব দিয়ে সবগুলা বেগুনি, ন থাকলে সেটা হচ্ছে নীল। শতে এখন অনেকে বলতে পারে ভাইয়া শ দিয়ে কিন্তু দুইটা কালার আছে। কি কি কালার আছে? একজন বলতেছে যে ভাইয়া শ দিয়ে হচ্ছে সাদা, আর একটা হচ্ছে শ দিয়ে সবুজ। এখন আমি যদি তোমাকে বলি ভাই সাদা কিন্তু আমরা বর্ণহীন হিসেবে চিন্তা করি, সাদাটাকে আমরা কালারফুল বলি না, ঠিক আছে? সাদাটাকে যেহেতু আমরা কালারফুল বলি না, আর আমরা কি রঙিন যৌগ নিয়ে কথাবার্তা বলতেছি, তার মানে শতে আসলে কি বোঝায়? সবুজ বোঝাচ্ছে। গতে তুমি দেখো তো গোলাপি ছাড়া আর কোনো কালার তোমার জানা আছে গতে? তার মানে গতে গোলাপি ছাড়া আর কোনো কালার আমার জানা নাই। তাহলে শতে কি সবুজ ছাড়া আর কোনো কালার আমার জানা নাই। তাহলে এই তো আমার কালার গুলো পড়া হয়ে গেল। তাহলে এখন আমি যদি কালার গুলা যদি আমি এইভাবে পড়ি, দেখো আমি এইভাবে করে বলতেছি, দেখো আমাকে যদি বলে যে ভাই কালার গুলা কি, আমি বলবো টিভি ভিসিআর এ কাকে দেখা যায়? টিভি ভিসিআর এ মুনমুন এবং কণিকাকে দেখা যায়। তাহলে এটা লিখলাম। তারপরে কি লিখলাম? 34, 33, 32, তারপরে কি 22। 34, 33, 32, 22। কালারটা কি? বোন সব ব্যাগ গুছায়। বোনরা সবসময় কি করে? ব্যাগ গুছায় দেয়। শেষ, কালার করা হয়ে গেছে। আর তোমরা যেটা বলতেছো যে কালারের ক্ষেত্রে তুমি তো সেটা জানো যে ফেরাস আর ফেরিকের কালারটা তুমি জানো যে ফেরাস সবসময় যদি সবুজ হয় আর ফেরিক হবে কি হলুদ, হলুদ বা বাদামি। তাহলে ফেরাস যদি সবুজ হয় ফেরিক হবে হলুদ বা বাদামি। তাহলে দেখো পুরা জিনিসটা আমার পড়া শেষ। এখানে যতগুলা জিনিস আছে সবগুলা আমার পড়া শেষ হয়ে গেছে, সবগুলা, যে কোনোটা দিলে আমি পারবো। এখন অনেকে বলতেছে যে ভাইয়া আমার হচ্ছে যে অনেক কঠিন লাগতেছে এটা, তো আমি কি তোমাকে জোর করছি এটা পড়তেই হবে? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়ো, আমি কি তোমাকে জোর করছি নাকি? যে তুমি মানে তুমি এখানে হচ্ছে যে আমি যেটা বলছি এটাই তোমাকে পড়তে হবে, আমি তো বলি নাই তোমাকে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই পড়ো, আমি তো জোর করতেছি না। আমার কাছে মনে হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় 99% স্টুডেন্টই যেটা পারবে এবং যেটা সহজ আমি সেটাই বলে দিছি, তাহলে সেটাই পড়ো। যদি অন্যটা আরো সহজ ভাবে পারো তাহলে তুমি সেটা পড়ো। অনেকে বলতেছে যে ভাইয়া নকল ক্রমেই ফিরছে। আচ্ছা, নকল ক্রমেই ফিরছে যেটা, সেটা দিয়ে তো তুমি তিনটা জিনিস জানতে পারতেছো, একটা নিকেল, ক্রোমিয়াম আর আয়রন। তুমি তো নিকেল, ক্রোমিয়াম আর আয়রন শিখতে পারতেছো, কিন্তু আমি এখানে দেখো তো কয়টা শিখাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা কালার শিখাই দিছি। আমি তোমাকে আটটা কালার শিখাই দিছি, আর তুমি নকল ক্রমে ফিরছে দিয়ে বলতেছো। তা তুমি ওই তিনটা দিয়ে তিনটা বা চারটা মনে রেখে কি সবগুলা হচ্ছে নাকি, কাভার হচ্ছে নাকি? তাহলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, আমি তো তোমাকে জোর করতেছি না। আচ্ছা, তারপরে দেখো যে আমার এটা চোখে পড়লো দেখে আর কি আমি এটা টেকনিকটা একটু বলে দিলাম। এরপরে দেখো তোমাদেরকে আরেকটা আমার চোখে পড়ছে, তাই আমি এখন একটু বলে দিই। এটা আমার একটু চোখে পড়ছে যে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক নিয়ে তোমরা আল্লাহ দিলে মানে মাশাআল্লাহ তোমরা যে কি পড়ো, তোমাদের পড়াটা দেখে আমি খুব অবাক হয়ে গেছি যে তোমরা কেমনে পারো এত কিছু মনে রাখতে। তো এই যে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, আবার বইয়ের মধ্যে এখানে বলছে কি এটা নাকি ব্যতিক্রম। দূর, এটা কোনো ব্যতিক্রমই না, ঠিক আছে? এটা কোনো ব্যতিক্রমই না, কাইটা দাও, এটা কোনো ব্যতিক্রম না, এটা কোনো ব্যতিক্রম না। এটা কেমনে প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক হয়েছে? এই যে দেখো তুমি এখানে দেখো, এই যে একটা আছে না টপিক, এই যে প্যারাম্যাগনেটিক কারা কারা, তারপরে এই যে ফেরোম্যাগনেটিক কারা কারা, তারপরে এই যে ডায়াম্যাগনেটিক কারা কারা আছে না? আচ্ছা, আমি একটা কথা বলি, একটু বইটা তুমি এই যে পিডিএফটা যেটা দেখতে পাচ্ছ, পিডিএফটা একটু ছোট, মানে একটু দেখতেছো যে একটু বাঁকা টাকা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এই ক্লাসটার ব্যাপারে তেমন কোনো সুযোগ পাই নাই আর কি, সময় পাই নাই যে তোমাদেরকে একটু ক্লাসটা গুছায় নিব, সেরকম সুযোগটা আমি পাই নাই। তবে গতকালকে রাত্রে হঠাৎ করে আমি জানছি যে তোমাদের ক্লাসটা এটা নিলে ভালো হয়, তোমরা অনেকেই নাকি বলছো যে ক্লাসটা যদি নেওয়া যায় আর কি, সেজন্য তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে আর কি এটা নেওয়া হচ্ছে। তা আমি আসলে এটা ক্লাসটা এভাবে রেডি করতে পারি নাই, খুব তাড়াহুড়া করে করছি, বইটা একটু সুন্দরভাবে দেখাইতেও পারতেছি না, একটু বাঁকা হয়ে গেছে। একটু কষ্ট করে একটু বুঝে নাও যে এটা কোন পেজটা আছে, দেখো তোমার বইতে পেজ নাম্বারটা মিলবে, ঠিক আছে? আচ্ছা, এখন কুমার জয় বলতেছো যে ভাই এগুলো টেকনিক দেওয়া আছে কম্পেনিয়ন বুকে। ঠিক আছে, আমি একটা তোমাকে বলি, আর তুমি যে টেকনিক করছো সেটা তো হইলোই, তুমি যেটা করছো সেটাও করো, আর আমি হচ্ছে যেটা দেখাচ্ছি সেটাও দেখো। তো তোমার হচ্ছে যে তুমি হচ্ছে যে এটা দেখো, আমি একটু তোমাকে দেখি যে তোমরা পারো কিনা। হ্যাঁ, তোমরা তো বলতেছো যে ভাই আমরা এগুলো পারি, ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি, দেখি তোমরা পারো কেমন। টাইটেনিয়াম 4+ দিলাম, তারপরে ধরো তোমাকে আমি দিলাম হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+ দিলাম,
তারপরে ধরো কপার 2+ দিলাম, কপার 1+ দিলাম, তারপর হচ্ছে দেখি জিঙ্ক 2+ দিলাম, তারপরে ধরো আমার যা মন চাইতেছে আমি তাই দিতেছি, আসলে বুঝছো, আমি উল্টাপাল্টা দিতেছি সবকিছু। ক্রোমিয়াম ধরো 3+ দিলাম, যা মন চাচ্ছে তাই দিতেছি। আয়রন দিলাম, তারপরে আয়রন 3+ দিলাম। আচ্ছা আমি নাম্বার দিয়ে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি ই এফ জি এইচ, এই কয়টাই দেখি, এই কয়টাই পারো কিনা দেখো। এ বি সি ডি ই এফ জি এবং এইচ, এই সবগুলোর ক্ষেত্রে কোনটা প্যারা, কোনটা ফেরো, কোনটা ডায়া, এটা বের করো। কোনটা প্যারা, ফেরো, কোনটা ডায়া, এটা বের করবা। এটা খুব দ্রুত বের করো দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে যে তোমরা একটু জাস্ট এটা একটু বের করতে থাকো, খাতার মধ্যে একটু দ্রুত লিখে নাও। তোমরা একটু দ্রুত বের করে নাও, দ্রুত বের করে নিয়ে মানে খাতার মধ্যে একটু তুলে নাও, তুলে নিয়ে তারপরে বের করো। আমি একটু দেখাই দিই এটা কেমনে করতে হয়, আমি একটু এখান থেকে দেখাই দিই। তুমি এই কথাটা একটু লিখে রাখবা, যারা হচ্ছে আমার টেকনিকটা ফলো করবা তারা এই কথাটা লিখে রাখবা। সিঙ্গেল থাকলে মনে রাখবা, সিঙ্গেল থাকলে তারা হচ্ছে প্যারা, সিঙ্গেল থাকলে কি প্যারা, ডাবল থাকলে তারা হচ্ছে ডায়া। কি বললাম? সিঙ্গেল থাকলে তারা হচ্ছে প্যারা, ডাবল থাকলে তারা কি ডায়া। আবার বলতেছি, সিঙ্গেল থাকলে প্যারা, ডাবল থাকলে ডায়া। শুধুমাত্র ফেনি কোথায় গেল এটা যদি বলে, মানে ফেনি কোথায় গেল বা ফেনি কোথায়, এইটা যদি বলে একমাত্র ফেনি কোথায় গেল, তাহলে সেটা হচ্ছে ফেরো। পুরা বইয়ের মধ্যে আমাদের শুধু এটা হচ্ছে ফেনি কোথায় গেল বা ফেনি কোথায়, এটা বললে ফেরো। বাদ বাকি সিঙ্গেল থাকলে প্যারা, ডাবল থাকলে ডায়া, এটা হচ্ছে যে তুমি বের করবা, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন আমি যদি দেখি যে তোমাকে যদি আমি এখানে বলি যে প্রথমে দেখি আগে আমরা ফেরো চৌম্বক আছে কিনা। আমার এখানে যে আমি এক্সাম্পল গুলো যে দিলাম এটার মধ্যে ফেরো আছে কিনা। আমি বলছিলাম ফেনি কোথায়, এটা যদি থাকে তাহলে আমরা দেখি তো এখানে আয়রন আছে কোথায়, আয়রন আছে এফ নাম্বারটাতে। তাহলে এফ নাম্বারটাতে যেহেতু আয়রন আছে তাহলে এফ নাম্বারটা কি হবে, এফ নাম্বারটা হবে ফেরো চৌম্বক পদার্থ। আর কোনোটার মধ্যে কিন্তু এখানে অপশনে কিন্তু নিকেল নাই বা কোবাল্ট নাই, তাহলে নিকেল বা কোবাল্ট নাই যেহেতু, তার মানে আর কোনোটা কিন্তু এখানে ফেরো হচ্ছে না। আচ্ছা তোমাদেরকে আমি একটা কোশ্চেন দিই, ধরো তোমাকে আমি বললাম নিকেল আর একটা বললাম হচ্ছে নিকেল 2+, এই দুইটা কি হবে, কোনটা কি হবে আমাকে একটু বলবা। ধরো এটাকে আমি নাম্বার দিলাম 1, এটাকে আমি নাম্বার দিলাম 2, 1 আর 2 এর মধ্যে কোনটা কি হবে, কোনটা প্যারা কোনটা ফেরো হবে এটা বের করবা। কোনটা প্যারা কোনটা ফেরো, নিকেল আর নিকেল 2+ এর মধ্যে কোনটা প্যারা কোনটা ফেরো বা কোনটা ডায়াম্যাগনেটিক, এটা বের করবা। আচ্ছা দেখো, আমি যদি তোমাকে ইলেকট্রন বিন্যাস যদি আমি করি, আমার এখানে আমি যদি লিখি টাইটানিয়ামের ক্ষেত্রে যদি আমি লিখি, দেখো তো টাইটানিয়াম কত, টাইটানিয়াম হচ্ছে 22, টাইটানিয়ামের পারমাণবিক সংখ্যা কত 22। তাহলে 22 মানে কত, 22 মানে হচ্ছে এইভাবে করে যদি আমরা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি তোমার হচ্ছে সরি এটার ক্ষেত্রে হচ্ছে 3p6, হ্যাঁ ঠিক আছে, তারপরে 3d আসবে, আমরা এইভাবে বলতে পারি 3d আসলো, 4s আসলো, 4s যদি 2 হয় তাহলে 3d টা 2। এটা হচ্ছে কি টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন টাইটানিয়ামের ইলেকট্রন বিন্যাসে যদি আমাকে কেউ বলে যে টাইটানিয়াম 4+, টাইটানিয়াম 4+ মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, টাইটানিয়াম 4+ মানে তোমার 4টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে এখানে 0 হয়ে গেল, এখানে 0 হয়ে গেল, অর্থাৎ শেষ কক্ষপথ থেকে 4টা ইলেকট্রন বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে 4টা ইলেকট্রন বাদ দিয়ে দিলাম, তাহলে তার আগের কক্ষপথে এই যে 3p6 দেখতে পারতেছি আমরা, এই যে 3p6, এই 3p6 এর মধ্যে তুমি খেয়াল করে দেখো তো p এর ভিতরে 6টা ইলেকট্রন যখন থাকবে, সেই 6টা ইলেকট্রন কি এইভাবে করে জোড়ায় জোড়ায় থাকবে না? তাহলে 6টা ইলেকট্রন যদি জোড়ায় জোড়ায় থাকে, তাহলে জোড়ায় জোড়ায় থাকলে তারা কি, জোড়ায় জোড়ায় থাকলে তারা হচ্ছে ডায়া। তার মানে আমরা বলতে পারি টাইটানিয়াম 4+ টা কি ডায়াম্যাগনেটিক। আমার কোনো ছন্দ লাগছে? ছন্দ লাগে নাই। তাহলে টাইটানিয়াম 4+ টা কি হয়ে গেল, সরি এটা হচ্ছে তোমার কি তোমার যদি এখানে হচ্ছে 4s2 3d2 ঠিকই তো আছে, 18 20 22, ও আচ্ছা 24 না টাইটানিয়াম 4+, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো আছে, মানে তোমরা কনফিউজ করে ফেলতেছো আমাকে। আচ্ছা না ঠিক আছে, তাহলে আমি যেভাবে করলাম সেটা ঠিক আছে। এখন যদি ধরো তোমাকে আমি টাইটানিয়াম 4+ না বলে, ধরো আমি তোমাকে টাইটানিয়াম 4+ না বলে যদি আমি বলতাম টাইটানিয়াম 3+ কি হইতো, তাহলে দেখি তো পারো কিনা। টাইটানিয়াম 3+ বললে কি হইতো, তুমি সেম ভাবে এভাবে করে লিখতা যে ভাইয়া আমরা এভাবে করে লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এটা কি আসবে 3d টা আর 4s টা, যখন 3d 2 আর 4s 2 ছিল, এখন আমাকে 3+ মানে কি, 3+ মানে হচ্ছে তিনটা ইলেকট্রন ত্যাগ করে দিতে হবে। তাহলে তিনটা ইলেকট্রন ত্যাগ করলে তিনটা ইলেকট্রন বাদ দিয়ে দাও, তিনটা ইলেকট্রন বাদ দিয়ে দিচ্ছি,
এখান থেকে 3টা ইলেকট্রন, শেষ কক্ষপথ থেকে 3টা ইলেকট্রন বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকলো 3d থাকলো 1 আর 4s টা হয়ে গেল কি 0। তাহলে 3d যে 1 আর 4s টা যে 0 হয়ে গেল। এখন তুমি খেয়াল করে দেখো তো এখানে কি বেজোড় ইলেকট্রন আছে কিনা, সিঙ্গেল ইলেকট্রন আছে, আছে। তাহলে সিঙ্গেল ইলেকট্রন থাকলে টাইটেনিয়াম 3+ কি হচ্ছে, টাইটেনিয়াম 3+ টা হচ্ছে প্যারা। তাহলে সিঙ্গেল ইলেকট্রন থাকলে সে হচ্ছে প্যারা। তাহলে এটা ব্যতিক্রমের কি হলো ভাই, এটা তো ব্যতিক্রম না। তাহলে যা থাকবে আমরা সেটাকেই বের করতে পারবো। যেমন ধরো তোমাকে আমি এখানে আরো দিছিলাম কি স্ক্যান্ডিনিয়াম 3+। এখন স্ক্যান্ডিনিয়াম 3+ যদি আমাকে কেউ বলে, আমরা জানি স্ক্যান্ডিনিয়াম মানে হচ্ছে 21, মানে কি স্ক্যান্ডিনিয়াম মানে যদি 21 হয় তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s আর 3d আসবে। তাহলে আমি যদি আগে 3d টাকে যদি লিখি তাহলে আমি এভাবে লিখতে পারি যে 3d টা হচ্ছে 1 আর 4s টা হচ্ছে 2। এটা হচ্ছে স্ক্যান্ডিনিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাস। কেউ যদি আমাকে বলে যে ভাই স্ক্যান্ডিনিয়াম 3+, তাহলে স্ক্যান্ডিনিয়াম 3+ মানে কি কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, 3টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে 3টা ইলেকট্রন যদি আমি ত্যাগ করি তাহলে এখান থেকে 2টা ইলেকট্রন আর এখান থেকে একটা ইলেকট্রন, এই 3টা ইলেকট্রন আমি বাদ দিয়ে দিলাম। এই যে 3টা ইলেকট্রন বাদ দিয়ে দিছি, তাহলে 3টা ইলেকট্রন বাদ দিয়ে দিলে আগের কক্ষপথে কি পাচ্ছি 3p6 পাচ্ছি। আর 3p6 যদি হয় তাহলে 3p6 মানে কি এখানে p টা হচ্ছে কি এইভাবে তোমার 6টা ইলেকট্রন থাকতেছে। দেখো এই 2 4 6, তাহলে এই যে 6টা ইলেকট্রন যে থাকতেছে তাহলে সবাই কি ডাবল ডাবল করে আছে না। তাহলে ডাবল ডাবল করে থাকলে তারা কি হবে, ডাবল ডাবল করে থাকলে সে হচ্ছে ডায়া। তাহলে এই যে এটা ডায়া, এটাকে আমার কোনো ছন্দ লাগছে, আমি কি এটা মুখস্থ করছি, আমি এটা মুখস্থও করি নাই, কোনো ছন্দও লাগে নাই, কোনো ছন্দ ছাড়াই আমি বের করতে পারি যা কিছু দেখ না কেন। তোমাকে বলতেছে কপার 2+, আবার বলতেছে হচ্ছে কপার 1+, তোমাকে বললো কপার 2+, আবার বললো কপার 1+, আমি এটা মুখস্থ করবো না, আমি এমনি পারবো। কেমনে পারবো দেখো, আমি বললাম এটা হচ্ছে আর্গন, এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 10 আর হচ্ছে 4s1, এটা হচ্ছে তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। 3d 10 আর 4s1 এটা হচ্ছে কি কপার 29 এর সাধারণ ইলেকট্রন বিন্যাস। এই যে কপার 29 এর সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি আর্গন 3d 10 4s1। যখন আমাকে বলবে কপার 2+, কপার 2+ বলা মানে কি 2টা ইলেকট্রন বাদ দিতে হবে। তাহলে 2টা ইলেকট্রন যদি আমি সরাই দিই তার মানে কি এখান থেকে একটা ইলেকট্রন সরাই দিলাম আর এখান থেকে একটা ইলেকট্রন সরাই দিলে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 9। তার মানে আমার কি দাঁড়াচ্ছে, আমার আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে 3d টা 9 আর 4s টা কি 0। তাহলে এই যে 3d টা 9 আর 4s টা যে 0, এখন তুমি খেয়াল করে দেখো 3d 9 মানে কি, এইভাবে করে যদি আমি d টাকে লিখি, d টাকে লিখলাম 1 2 3 4 5, ঠিক আছে। আমি এখানে একটু বেশি ঘর দিয়ে ফেলছি, এটা ধরো এইভাবে করে 5টা ঘর দিলাম। এখন এই যে 5টা ঘরের মধ্যে তুমি 9টা ইলেকট্রনকে যদি বসাও 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা ইলেকট্রন বসাইলা, বসানোর পরে তুমি দেখো তো এখন 9টা ইলেকট্রন বসানোর পরে এটা কি সিঙ্গেল আছে নাকি ডাবল আছে, খেয়াল করে দেখো তো এখানে সিঙ্গেল নাকি ডাবল। যেহেতু সিঙ্গেল আছে তার মানে কপার 2+ টা হচ্ছে কি সিঙ্গেল থাকা মানে কপার 2+ টা হচ্ছে প্যারা। তাহলে সিঙ্গেল থাকলে তারা হচ্ছে প্যারা আর ডাবল থাকলে তারা হবে কি ডায়া। তাহলে সিঙ্গেল থাকলে প্যারা, ডাবল থাকলে ডায়া। এখন অনেকে হয়েছে কি আমরা সব জানতা সমীপেশু এখানে সব চলে আসছে, যা দেখতেছি সব মাতবর, আমরা এক একজন অনেক মাতবর, প্রচুর মাতবর আমরা এখানে এসে গেছি আজকে। এখন একজন বলতেছে যে ভাই আমরা যদি শুধু প্যারাগুলা শিখি তাহলে তো ফেরোগুলা পারবো। কেন রে ভাই, তোমার শুধু প্যারা কেন শেখা লাগবে, তোমার কেন ফেরো শেখা লাগবে, এইভাবে কেন কেন শেখা লাগবে, তোমাকে কি এটা খুব, এটা মনে হয় কি খুব কঠিন কাজ, এই কাজটাকে আমি খুব কঠিন কিছু বলছি তোমাকে। দেখো তো এই যে সিঙ্গেল থাকলে যে প্যারা, ডাবল থাকলে যে ডায়া, আর এই ফেনি কোথায় বললে যে ফেরো, এই কথাটা কি খুব কঠিন কিছু মনে হয় ছন্দগুলা থেকে, ছন্দগুলা থেকে কি এটা খুব কঠিন মনে হয় যে সিঙ্গেল থাকলে প্যারা, ডাবল থাকলে ডায়া, আর যদি ফেনিকো বলে তাহলে ফেরো, এটা খুব কঠিন মনে হয়? আরেকজন বলতেছে যে ভাই পরীক্ষাতে এটা বাই করতে যে আমি কাহিল হয়ে যাব। আচ্ছা তুমি যদি পরীক্ষার হলে এটা বাই করতে না পারো তাহলে তোমার জন্য আমি একটু দেখাই, তোমাকে আমি এখানে থেকে দেখাই, যারা এই যে কয়েকটা আছে একটু বেশি বুঝে, এই কয়েকটার জন্য আমি একটু দেখাই দিই। দেখো তোমাদের পরীক্ষায় এগুলো আসছে, পরীক্ষায় এগুলো আসছে, কোনগুলো আসছে আমি একটু বলি। দেখো এই যে দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা আসছে। দেখো এই যে 10 নম্বর কোশ্চেনটা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটা, 12 নম্বর ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস কোনটা। যারা এই যে বেশি বুঝে তারা এখন আমাকে বলো। তারপরে বলছে এই যে 9 নম্বরটা দেখো, বলছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় কোনটা। তাহলে এই যে 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন তুমি কেমনে বের করবা, তাহলে এবার আমারে বলো। যে বলতেছো যে ভাইয়া এটা করতে গিয়েই তো মানে আমি এই যে মানে ইলেকট্রন বিন্যাসটা করতে যাই তো আমি পাগল হয়ে যাব, তা তুমি এবার আমাকে বলো যে তুমি যে ইলেকট্রন বিন্যাস করতে যাই যে তুমি পারতেছো না, প্যারা আর হচ্ছে ফেরো, এটা যে তুমি হচ্ছে
তুমি যে তোমার মতো করে তুমি বলতেছো যে না ভাইয়া আমি ছন্দ টন্দ দিয়ে পড়লি মনে হয় আমার কাছে সহজ এরকম মনে হইতেছে। তো যারা যেভাবে পারো মনে রাখো সমস্যা নেই, কিন্তু তুমি এই ইলেকট্রন বিন্যাসগুলো তাহলে কেমনে পারবা? এই ইলেকট্রন বিন্যাসগুলো তাহলে কেমনে পারবা? এগুলো তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। এগুলো কোথায় আসছে? এই মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন গুলো কিন্তু তোমার দেখো, একটা আসছে মে 2017, একটা আসছে মে 2016, একটা আসছে ডেন্টাল 2016, আর একটা আসছে ডেন্টাল 2010, এগুলোর মধ্যে আসছে। তাইলে তা কি মানে তুমি হচ্ছে যে এমনি চালাই দিবা নাকি? আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে যে লাস্ট আরেকটা একটু তাহলে দেখাই যে আমরা এখানে বইয়ের মধ্যে আসি। তাহলে দেখো, এই যে বইয়ের মধ্যে থেকে যদি তোমাকে এখন আমি যদি এইভাবে বলতাম, ধরো এই যৌগগুলোর ক্ষেত্রে দেখো এখানে আছে না জটিল যৌগগুলোর ক্ষেত্রে এই যে ডায়াচুম্বক, এবার এটার ক্ষেত্রে কি ছন্দ পড়ছো আল্লাহ জানে, আমি জানি না এটার ক্ষেত্রে তোমরা কি ছন্দ পড়ছো। এই যে বক্সটা যেটা আছে, এই বক্সের মধ্যে এখানে কি আছে? ডায়াচুম্বক, ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, দুর্বল চুম্বক, আবার প্যারাচুম্বক, আবার ডায়াচুম্বক, দুর্বল চুম্বক, আবার প্যারাচুম্বক। এটা কেমনে করছো তাইলে? এটার জন্য কি ছন্দ পড়ছো জানি না, যাই হোক আমি তোমাকে দেখাই দিই এটা কেমনে বের করতে হয়। প্রথমত হচ্ছে জটিল যৌগের সংকরণগুলো বের করা জানতে হয়, ঠিক আছে? জটিল যৌগের সংকরণগুলো বের করা জানতে হয়। এখন আমি যদি জটিল যৌগের সংকরণ বের করতে যাই, তাহলে তোমরা হচ্ছে যে এটার ক্ষেত্রে আমি দুইটার ক্ষেত্রে দেখাই দিচ্ছি, জাস্ট দুইটার ক্ষেত্রে দেখাই দিই। তোমাদের বইতে একটা কথা বলা আছে, তোমাদের বইতে এই কথাটা বলা আছে, দেখো এই যে এই কথাটা বলা আছে, এটা তোমরা একটু খেয়াল করবে। তোমাদের বইতে এই কথাটা বলছে যে কারা কারা সবল লিগ্যান্ড, কারা কারা দুর্বল লিগ্যান্ড। দেখো দুর্বল লিগ্যান্ড হচ্ছে কি? হ্যালোজেন গুলা আর হচ্ছে পানিটা। তাহলে কি বললাম? হ্যালোজেন গুলা আর হচ্ছে কি পানিটা। এই হ্যালোজেন এবং পানি ওরা হচ্ছে কি দুর্বল লিগ্যান্ড, আর বাদ বাকি যারা থাকবে তারা সবল লিগ্যান্ড। তাহলে কি বললাম? হ্যালোজেন আর হচ্ছে পানি, হ্যালোজেন আর পানি হচ্ছে দুর্বল লিগ্যান্ড, বাদ বাকি সবাই হচ্ছে কি সবল লিগ্যান্ড। হ্যালোজেন আর পানি, তাহলে আমি এইভাবে করে যদি চিন্তা করি যে হ্যালোজেন আর পানি, কি বললাম? X2 আর হচ্ছে পানি, এভাবে যদি বলে X2 তো হবে না, এটা আসলে হবে আয়ন আকারে আছে, তাহলে আমরা বলতে পারি X মাইনাস আর কি। তাহলে কি বললাম? এরা হচ্ছে কি দুর্বল লিগ্যান্ড, এরা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। তাহলে ওরা যদি হয় দুর্বল লিগ্যান্ড আর বাকি সবাই কি হচ্ছে? বাকি সবাই হবে কি সবল লিগ্যান্ড। তো মনে রাখবা সবল লিগ্যান্ড সবসময় কি করে? চাপ দেয়, এই কথাটা মনে রাখবা। সবল লিগ্যান্ড চাপ দিবে, সবল লিগ্যান্ড কি করবে? চাপ দিবে। কাকে চাপ দিবে? আচ্ছা তোমরা কি জানো যে ডি অরবিটাল এর ক্ষেত্রে, ডি অরবিটালে যে পাঁচটা শক্তি যে আমরা দেখি 1 2 3 4 5, এই যে পাঁচটা ঘর যে আমরা দেখি, এই পাঁচটা ঘর যদি তোমার হচ্ছে লিগ্যান্ডের সান্নিধ্যে মানে সান্নিধ্যে আসে, ধরো শক্তিশালী লিগ্যান্ডের সান্নিধ্যে যদি আসে, সাধারণত কি হয়? এই এই ডি অরবিটালটা এইভাবে করে ভাগ হয়ে যায় না? একটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল আর একটা হচ্ছে কি নিম্ন শক্তির অরবিটাল, এভাবে ভাগ হয়ে যায় না? এই যে তোমার ভাগ হয়ে গেল, তুমি খেয়াল করে দেখো, উপরে এটা হচ্ছে কি উচ্চ শক্তির অরবিটাল আর নিচেরটা কি নিম্ন শক্তির অরবিটাল, এভাবে করে যে ভাগ হয়ে যায়। মনে রাখবা এভাবে করে লিগ্যান্ডের কাছে আসলে যখন ডি অরবিটালটা এভাবে করে ভাগ হয়ে যাবে, এই জিনিসটার মধ্যে খেয়াল রাখবা সবসময় শক্তিশালী লিগ্যান্ডগুলা ইলেকট্রনকে চাপ দিবে। কি করবে? শক্তিশালী লিগ্যান্ডগুলা ইলেকট্রনকে চাপ দিবে। কোন অরবিটালের? এই উচ্চ শক্তির অরবিটালের ইলেকট্রনগুলোকে চাপ দিবে, এই কথাটা মাথায় রাখবা। শক্তিশালী লিগ্যান্ড সবসময় উচ্চ শক্তির অরবিটাল গুলাকে ইলেকট্রন গুলাকে চাপ দেয়, কিন্তু নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রনকে চাপ দিবে না। তাহলে এই কথাটা মনে রাখবা যে দুর্বল লিগ্যান্ড কাউকে চাপাচাপি করে না, দুর্বল লিগ্যান্ড চুপচাপ বসে থাকে, যে জায়গা ফাঁকা পায় সেই জায়গায় বসে যায়। শক্তিশালী লিগ্যান্ড গুলা সবসময় মনে রাখবা কি শক্তিশালী লিগ্যান্ড গুলা চাপ দেয়। কাকে চাপ দেয়? এই উচ্চ শক্তির অরবিটালের ইলেকট্রন গুলাকে চাপ দেয়, এই কথাটা শুধু মনে রাখো। এখন আমি তোমাকে একটা আমি তোমাকে যদি এইভাবে দেখাই, ধরো CuNH3 4 2 প্লাস, এটা হচ্ছে 2 প্লাস এই যৌগটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমি কি করব? এটার ক্ষেত্রে আমি হচ্ছে সংকরণটা বের করব। তাহলে এটার ক্ষেত্রে যখন তুমি সংকরণ বের করবা, তুমি জানো যে কপার, এটার ক্ষেত্রে কপারের জারণ মান কত? 2 প্লাস, কপারের জারণ মানটা হচ্ছে 2 প্লাস। এই যে আমি কপারের জারণ মান 2 প্লাস দেখতেছি, মানে 29টা থেকে, অর্থাৎ যদি আমাকে কেউ এভাবে বলে যে ভাইয়া আর্গন আর হচ্ছে আমার 3d10 আর হচ্ছে 4s1, এই যে যেটা আছে এর মধ্যে থেকে 2 প্লাস মানে কপারের 2 প্লাস মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে? কপারের 2 প্লাস মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে কি পাবা? দুইটা ইলেকট্রন ত্যাগ করলে কি ইলেকট্রন বিন্যাসটা এরকম থাকবে? থাকবে না। দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে 3d9 আর 4s টা কি হয়ে যাবে? 4s টা হয়ে যাবে 0। তাহলে এই যে 3d9 এবং 4s টা যে 0 হয়ে গেল, আমি এটাকে সাজাইলাম, এইভাবে করে সাজাইলাম। দেখো এই যে 3d9 আমি এটা লিখতেছি, 3d লিখতেছি, এটা 4s লিখতেছি, এই যে এটা 4s লিখলাম, আর এখানে আমি হচ্ছে 4p লিখলাম, এই 4p লিখলাম। লেখার পরে এখানে আমি দিলাম এই 3d টা লিখলাম। লেখার পরে আমি কি করতেছি? আমি এখন ইলেকট্রন গুলোকে বসাই দিচ্ছি। দেখো এই যে 9টা ইলেকট্রন বসাই দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9।
এই যে 9টা ইলেকট্রন বসায় দিছি, 9টা ইলেকট্রন বসায় দেওয়ার পরে আমার এখানে কি একটা ফাঁকা ইলেকট্রন রয়ে গেছে না? এখন তুমি খেয়াল করে দেখো, এই যে অ্যামোনিয়াটা, এই অ্যামোনিয়া কয়টা আছে? 4টা অ্যামোনিয়া আছে, তার মানে 4টা অ্যামোনিয়া আসবে। তাহলে এই যে 4টা অ্যামোনিয়া যে আসবে, এই 4টা অ্যামোনিয়া কি শক্তিশালী লিগ্যান্ড নাকি দুর্বল লিগ্যান্ড? তুমি খেয়াল করে দেখো তো, এই যে তুমি এইমাত্র কি শিখছো? তুমি শিখছো ঋণাত্মক আয়ন যেটা আছে মানে হ্যালোজেন গুলা, আর পানিটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড, বাদ বাকি সবাই কি শক্তিশালী লিগ্যান্ড। তার মানে আমরা কি বলতে পারি? অ্যামোনিয়া হচ্ছে শক্তিশালী লিগ্যান্ড। তাহলে অ্যামোনিয়া যদি শক্তিশালী লিগ্যান্ড হয়, তাহলে অ্যামোনিয়া এসে কি করবে? ইলেকট্রনকে চাপ দিবে না? তাহলে অ্যামোনিয়া যখন এসে ইলেকট্রনকে চাপ দিবে, তাহলে চাপ দিলে এই ইলেকট্রনটা কোথায় যাবে? ছিটকে চলে যাবে। ছিটকে কোথায় যাবে সেটা আমি এখনো জানি না, ছিটকে কোথায় যাবে আমি এখনো জানি না। তাহলে আগে আমি এই ইলেকট্রনকে আগে ছিটকে সরায় দিই, এটাকে আমি আগে সরাই দিচ্ছি। এখন আমি দেখি অ্যামোনিয়া এসে বসতেছে, 4টা অ্যামোনিয়া এসে বসতেছে, এই যে একটা অ্যামোনিয়া, দুইটা অ্যামোনিয়া, তিনটা অ্যামোনিয়া, 4টা অ্যামোনিয়া। এই যে 4টা অ্যামোনিয়া এসে যে বসলো, খেয়াল করে দেখো, এই যে 4টা অ্যামোনিয়া এসে যে বসছে, বসার পরে প্রত্যেকটা অ্যামোনিয়া এক জোড়া করে মুক্ত জোড়া ইলেকট্রন দিল, খুব ভালো কথা। দেওয়ার পরে এই যে এই ঘরটা ফাঁকা আছে, তাই ইলেকট্রনটা ছিটকে এসে এই ঘরে এসে বসলো। এই যে এখানে এসে একটা ইলেকট্রন বসলো, এই অবস্থায় আসলো। এখন তুমি দেখো তো কয়টা ঘর ইউজ হয়েছে? ডি থেকে একটা ঘর, এস থেকে একটা ঘর, পি থেকে দুইটা ঘর। এই কারণে আমরা এটাকে বলি, এটা সংকরণ হচ্ছে একটা ডি, একটা এস, দুইটা পি, তাই এটা সংকরণ হচ্ছে ডিএসপি2। তাহলে এটা সংকরণটা হচ্ছে কি? DsP2, তাই আমরা এটা সংকরণটা বলতে পারি হচ্ছে DsP2। আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি, তোমাকে কি কেউ ধরে রাখছে ক্লাস করার জন্য? মানে তোমাকে কি কেউ জোর করছে ক্লাস করার জন্য? আমি কি তোমাদের জোর করে ডাইকা নিয়ে আসছি যে আসো ক্লাস করো? আমি তো তোমাকে জোর করে ডাইকা আনি নাই। একটা স্টুডেন্টের যদি ভালো না লাগে সে ক্লাস না করতে পারে, এখানে তো লাইভে কাউকে তো আমরা এখানে ধরে রাখি নাই, ধরে রাখছি? কেউ হচ্ছে যে বেশি বুঝে, বেশি বোঝার ফল তো আমরা দেখতেছি যে তুমি 1 বছর ধরে এখন এটা সেকেন্ড টাইম দিতেছো, তাই না? এটা তো আমি বুঝতেছি যে তুমি যে বেশি বুঝো, বেশি বোঝার ফল তো তুমি দেখতেছো। বেশি কখনো বুঝবা না, সবসময় কম বুঝবা, কম বুঝলে অনেক কিছু শিখতে পারবা। বেশি বুঝলে, বেশি বুঝতে যেয়ে পরীক্ষায় ভুল করে রেখে আসবা, বেশি বুঝার দরকার নেই। কম বুঝবা, মনে রাখবা যে ভাইয়ারা যেগুলা শিখাইতেছে এগুলা আমার জন্য দরকার এবং এগুলা আসবে পরীক্ষায়, তার মানে আমি এটা চুপ করে আমি এটা শিখবো। যদি ভালো না লাগে, মনে রাখতে না পারি, তাহলে বাদ, মনে রাখতে পারি নাই ভাই, আপনি শিখাইছেন, আমি মনে রাখতে পারি নাই, বাদ। আর যদি মনে হয় যে না ভাই আমি এটা শিখে আমার ভালো হয়েছে, তাহলে তো হইলই। কিন্তু আলতু ফালতু কমেন্ট বা এই যে পাকনামি গুলা, এই পাকনামি গুলা যারা করো তারা আল্লাহর রাস্তায় যাও গা। তোমাদেরকে কেউ ধইরা আনি নাই, ডাইকা নিয়ে আসি নাই। ফালতু কমেন্ট করে এখানে ভাব জাহির করার কোনো দরকার নেই, ঠিক আছে? ক্লাস কতক্ষণ চলবে না চলবে আমি সারাদিনই নিবো আজকে, আমি পুরা কেমিস্ট্রি পড়াবো আজকে, সমস্যা আছে তোমার? সারাদিন আজকে আমি ক্লাস করাবো, তোমার এমবি থাকুক না থাকুক, তোমার ভালো লাগুক না লাগুক, তুমি চলে যাবা, আমি আজকে সারাদিন পড়াবো, সমস্যা আছে? মানে ফালতু এক একটা পোলাপান আসে, পারে না তো কিছু পরীক্ষায়। ফার্স্ট টাইমারদের সাথে যে তোমাদের মার্কস কাউন্ট হইতেছে, কত করে পাইতেছো? মানে খুব পারো না, মানে এক একজন হয়ে গেছে, এক একজন মানে ডিএমসি এনশিওর করে ফেলাইছে যে আমার তো ডিএমসি হয়েই গেল, মানে আসছে এক একজন। বেটা তোদের মতো থাকতে আমি এমন হয়েছে 100 পাইছি পরীক্ষায়, 100 পাইছি, 98.75 পাইছি, 99 পাইছি কেমিস্ট্রির মধ্যে। বেটা তারপরেও তো আমি ডিএমসি তে চান্স পাই নাই। আমার রনি ভাইয়া নিজে পুরস্কারের মধ্যে লেখা দিছে যে ডিএমসি ইজ ওয়েটিং ফর ইউ, এভাবে করে আমাকে লিখে দিছে, পুরো ব্যাচের সামনে বেটা পুরস্কার দিছে। আর তোরা হচ্ছে যেখানে মনে করো যে তোরা খুব ইয়ে হয়ে গেছস, যে মানে খুব পারি, 100 তে 105 কয়দিন পাইছস, এখানে এত বেশি ইয়া দেখাইতে আসছস। মানে আমরা এত ভালো কইরাও দেখা গেছে যে ডিএমসি পাই নাই, চান্স পাই নাই, তার মানে কি? এটা আল্লাহর হাতে, আল্লাহ তাআলা চাইলে দেয়, নাইলে দেয় না, ঠিক আছে? বেসিক যদি ভালো লাগে তো পড়বি, না পড়লে ভালো না লাগলে যাবি গা, শেষ। যেটা পড়াইতেছি, যাদের এখানে আগ্রহ আছে তারাই তো লাইভটা এখানে ইয়ে করতেছে, তাই না? ফলো করতেছে। তো তোমার তো এখানে এখানে ইয়া ভাব জাহির করার তো কোনো দরকার নেই। হাজাইরা যত সব, মানে ভালো লাগতেছে না যে এটা আরো কয়েকজনকে এখানে ইয়ে করতে আসছে, মোটিভেট করতে আসছে যে ভাই ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে না, আরো কয়েকজন হচ্ছে যে মানে যাতে তার দেখা দেখি যাতে আরো কয়েকজন এখানে ইয়ে শুরু করে, মানে পার্ট নেওয়া শুরু করে। ফাজিল পোলাপান। তো দেখো এখানে যেটা বলতেছিলাম আর কি, যে তোমার কারণে তো আমি অন্য স্টুডেন্টদের জন্য তো এখানে ইয়া নষ্ট করে লাভ নাই আমার। অন্য স্টুডেন্টদের জন্য হচ্ছে যে আমার দেখাইতে হবে, আমি দেখাইতেছি, যারা ভালো বুঝে তাদের জন্য আমি দেখাইতেছি। তো এখানে দেখো, ধরো তুমি হচ্ছে যে এই এটার ক্ষেত্রে, ধরো তুমি এই যৌগটার ক্ষেত্রে, এই যে নিকেল সায়ানাইড দিয়ে যেটা আছে, নিকেল সায়ানাইডের ক্ষেত্রে তুমি আগে সংকরণটা বের করো। তাহলে আমি যদি এভাবে বলি, ধরো নিকেল সায়ানাইড, এটা দিলাম, নিকেল সায়ানাইড, এটা কি দিছে? 4টা দিছে। তাহলে আমি এই যে 4 লিখলাম, তারপরে দিলাম কি 2 মাইনাস দিলাম। তাহলে এই যে আমার যে যৌগটা, আমি সেই যৌগটাকে তুলে নিলাম, যে যৌগটা আসলে কি
নিকেল সায়ানাইড এই যৌগটা তুলে নিলাম, তুলে নিয়ে তারপরে হচ্ছে যে আমি এখন এটা সংকরণটা বের করতেছি। তো আমরা জানি নিকেল সাধারণত 2+ হয়, তাহলে নিকেল যেহেতু 2+, তাই জারণ মানটা আমি আর বের করলাম না, জারণ মান তোমরা এমনিও বের করতে পারো। তো আমি হচ্ছে যে তুমি এখানে হচ্ছে যে নিকেল 2+ দিয়ে তারপর সায়ানাইডটা যখন লিখলাম, এখন তুমি জানো যে নিকেলের ইলেকট্রন বিন্যাস কত, 28। নিকেলের ইলেকট্রন বিন্যাস যদি 28 হয়, তার মানে আমি এভাবে করে লিখতে পারি আর্গন 3d আর হচ্ছে 4s যদি লিখি, তাহলে 4s টা 2, 3d টা কত 8। এই যে 3d 8 আর 4s যে 2 হইলো, এখন তুমি দেখতে পাচ্ছ নিকেল কত 2+, তাহলে নিকেল যদি 2+ হয় মানে ওর জারণ মান যদি 2+ হয়, তাহলে 2+ মানে কি, কয়টা ইলেকট্রন ত্যাগ করতে হবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। তাহলে দুইটা ইলেকট্রন যখন তুমি ত্যাগ করবা, তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে এখান থেকে তুমি দুইটা ইলেকট্রন বাদ দিয়ে দাও, তাহলে এই যে দুইটা ইলেকট্রন চলে গেল, তাহলে এটা 4s টা কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এই যে আমি এখানে লিখলাম 3d টা লিখলাম, এর লিখলাম 3d টা, তারপর হচ্ছে এই যে 4s লিখলাম, মানে আমি এটা 3d লিখলাম, এটা 4s লিখলাম, আর এখানে আমি হচ্ছে 4p দিয়ে দিলাম, 4p দিয়ে দিলাম। এখন তুমি খেয়াল করে দেখো যে 3d টা 8 যেহেতু, তার মানে 8টা ইলেকট্রন বলবে, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা ইলেকট্রন হচ্ছে বসাইলাম। বসানোর পরে এখন তুমি খেয়াল করে দেখো তো, তুমি আমাকে বলো যে সায়ানাইডটা কি শক্তিশালী লিগ্যান্ড নাকি দুর্বল লিগ্যান্ড? ওই যে তুমি আগেই জানো যে ভাইয়া সায়ানাইড মানে এই যে হ্যালোজেন আর হচ্ছে পানি, হ্যালোজেন আর পানি বাদে বাকি সবাই তো শক্তিশালী লিগ্যান্ড, মানে কি সবল লিগ্যান্ড। তাহলে সায়ানাইডটা কি হবে, সায়ানাইডটা হবে সবল লিগ্যান্ড। আর আমি কি বলছিলাম, সবল লিগ্যান্ড কি করে, চাপ দেয়। তাহলে সবল লিগ্যান্ড যদি চাপ দেয়, তাহলে সবল লিগ্যান্ড চাপ দিলে তোমার এই যে ইলেকট্রনটা যখন চাপ খাবে, চাপ খেয়ে কি এই ঘরে চলে আসবে না? তাহলে এই ইলেকট্রনটা যখন চাপ খেয়ে এই ঘরে চলে আসলো, তখন এই ইলেকট্রনটা কি হয়ে গেল, এখানে এসে জোড়া বেঁধে ফেললো, তাই না? তাহলে এই ইলেকট্রনটা এসে যখন জোড়া বেঁধে ফেললো, তাহলে এটা হচ্ছে আমি বাদ দিয়ে দিলাম, এটা জোড়া বেঁধে ফেললো। এখন হচ্ছে আমার সায়ানাইড কয়টা আছে, 4টা সায়ানাইড আছে, তাহলে 4টা সায়ানাইড বসাই দিই, 1টা 2টা 3টা 4টা। এই যে আমি এখানে 4টা সায়ানাইড বসাই দিলাম। তো এই যে 4টা সায়ানাইড বসাই দিলাম, তাহলে এখানে হচ্ছে 4টা সায়ানাইড বসাই দেওয়ার পরে কয়টা ঘর ইউজ হয়েছে সায়ানাইডের ক্ষেত্রে, দেখো সায়ানাইডের ক্ষেত্রে কয়টা ঘর ইউজ হয়েছে, তুমি দেখো ডি থেকে একটা ঘর, এস থেকে একটা ঘর, পি থেকে কয়টা ঘর, দুইটা ঘর। তার মানে আমি কি বলতে পারি, ডি একটা ঘর, এস একটা ঘর, পি দুইটা ঘর। তাহলে এটা হচ্ছে আমার ডিএসপি2। তাহলে আমি এখানে দেখি যে আমার এখানে মিলছে কিনা, এই যে ডিএসপি2, কোন কোন জায়গায় এটাকে sp2d বলে, কিন্তু আসলে sp2d কথাটা আর dsp2 কথাটা কিন্তু সেম না। এই কথাটা একটু ভালো করে বুঝো, sp2d আর dsp2 কিন্তু সেম না। কেন না? কারণ দেখো, যদি আমার এখানে মনে করো 4d থাকতো, ধরো আমি এখানে এই যে 4d আছে, ধরো কথার কথা এটা ধরে নাও এটা হচ্ছে 4d, তাহলে এই যে 4d থাকলো, যখন তোমাকে কেউ বলে dsp2, আবার যদি কেউ বলে sp2d, দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝো, একটা হচ্ছে dsp2 আর একটা হচ্ছে sp2d। এই dsp2 মানে বোঝায় আগের কক্ষপথের d অরবিটালটাকে, এই অরবিটালটাকে বোঝায়, অর্থাৎ তৃতীয় কক্ষপথের d অরবিটালটাকে মিন করে এই ডটা দ্বারা। কিন্তু যদি তুমি ডিটা পরে লেখো, তাহলে এই ডিটা দ্বারা আসলে চতুর্থ শক্তি স্তরের ডি অরবিটালটাকে বোঝায়, বুঝতে পারছো? এই কারণে সবসময় dsp2 মানেই যে sp2d কথাটা কিন্তু তা না, dsp2 মানেই sp2d এটা কথাটা কিন্তু তা না। যদিও আমাদের বইতে বলছে যে dsp2 অথবা sp2d এইভাবে বলছে আমাদের বইতে, কিন্তু আসলে কিন্তু কথাটা সঠিক নয়, আসলে কথাটা সঠিক নয়, বুঝতে পারছো? যাই হোক, তারপরে আমরা হচ্ছে যে যদি অপশনে না পাই, তাহলে আমরা দুইটাকে অ্যান্সার হিসেবে কারেক্ট ধরে নিব। এখন তোমাকে বলি যে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া এবার তাহলে বলেন তো দুর্বল চুম্বকটা, ওই যে চুম্বক ধর্ম নিয়ে যে বলছে বইয়ে, তাহলে চুম্বক ধর্মের ক্ষেত্রে এটা একটু বলেন, এটা কিভাবে তাহলে মনে রাখবে? এখন এই চুম্বক ধর্মের ক্ষেত্রে তুমি এইভাবে করে মনে রাখবা, যদি দেখো যে একটা ইলেকট্রন আছে, হ্যাঁ একটা বেজোড় ইলেকট্রন আছে, একটু আমি এইভাবে বলি, দেখো একটা যদি বেজোড় ইলেকট্রন দেখো, একটা বেজোড় ইলেকট্রন থাকলে তাহলে সেটাকে বলতে হচ্ছে তোমার বইতে দুর্বল চুম্বকীয়। একটা বেজোড় ইলেকট্রন থাকলে সেটাকে বলছে কি, দুর্বল চুম্বকীয়। যদি একাধিক বেজোড় ইলেকট্রন থাকে, একাধিক বিজোড় ইলেকট্রন থাকে, একাধিক বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে সেটাকে আমার বইতে বলছে হচ্ছে প্যারাচুম্বকীয়। আর বলছে কি, যদি তোমার জোড়ায় থাকে, জোড়ায় থাকলে, তাহলে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকলে সেটাকে বলছে ডায়াচুম্বক। আমরা একটু মিলাই দেখি, দেখো এই যে তুমি এই বক্সের মধ্যে দেখছো, এখানে এই যে ডায়াচুম্বক বলছে, কয়েকটার ক্ষেত্রে ডায়াচুম্বক বলছে, কোনটার ক্ষেত্রে প্যারাচুম্বক বলছে, কোনটার ক্ষেত্রে আবার ডায়াচুম্বক বলছে, কোনটার ক্ষেত্রে আবার দুর্বল চুম্বক বলছে। তাহলে কখন দুর্বল চুম্বক হয়? এই দুর্বল চুম্বক হইলে তুমি একটু তাকায় দেখো, এই যে দুর্বল চুম্বক হয় কখন, আমরা একটু যদি এখানে তাকাই, এই যে এখানে দেখি, যদি একটু যদি আমি দেখি এখানে কপারের ক্ষেত্রে, দেখো এই যে কপারের ক্ষেত্রে তুমি পুরা যখন এই সংকরণটা করে ফেলছো, সংকরণটা করে ফেলার পরে কয়টা ইলেকট্রন দেখতেছো এখানে? সংকরণটা করে ফেলার পরে কয়টা ইলেকট্রন দেখলা এখানে? একটা দেখলা নাকি একাধিক বেজোড় ইলেকট্রন দেখলা? একটা বেজোড় ইলেকট্রন দেখলা তুমি। তাহলে যেহেতু একটা বেজোড় ইলেকট্রন দেখছো, তাহলে একটা বেজোড় ইলেকট্রন থাকলে আমি কি বলছিলাম খেয়াল করে দেখো তো,
এই যে একটা বেজোর ইলেকট্রন, দেখো তো একটা বেজোর ইলেকট্রন যদি থাকে তাহলে আমরা তাকে কি বলছিলাম, দুর্বল চুম্বক বলছিলাম না? তাহলে একটা বেজোর ইলেকট্রন থাকলে যদি দুর্বল চুম্বক হয়, তার মানে আমাদেরকে যদি বলে যে এই যৌগটার ক্ষেত্রে, অর্থাৎ এই যৌগটার ক্ষেত্রে চুম্বক ধর্মটা কি হবে, এই যৌগটার ক্ষেত্রে চুম্বক ধর্মটা হচ্ছে দুর্বল চুম্বকীয়। কেন? কারণ একটা বেজোর ইলেকট্রন আছে। এই যে কোথায় আমরা দেখি, এই যে মিলছে কিনা দেখি তো, এই যে দেখো মিলছে, এটার সাথে দুর্বল চুম্বকীয় হয়, একটা বেজোর ইলেকট্রন থাকলে দুর্বল চুম্বকীয়। সেম ভাবে আরেকটা যদি দেখি, আরেকটা কোনটা দেখলাম আমরা, আরেকটা এটা সংকরণ দেখছি আমরা, একটু মুছে দিই, এখানে একটু দেখাই। এই যে এটার ক্ষেত্রে আমরা সংকরণটা দেখছি আর এটার সংকরণটা দেখছি। এখন দেখি নিকেলের যে সংকরণটা যেটা বেরিয়েছিল, এটা সংকরণটার ক্ষেত্রে একটু দেখো। নিকেলের সংকরণটা যখন তুমি দেখতেছো, তুমি এখানে নিকেলের সংকরণের দিকে একটু তাকায় দেখো তো, এখানে সংকরণ করার পরে এই ইলেকট্রন গুলা কি সিঙ্গেল আছে নাকি জোড়ায় জোড়ায় আছে? এখানে কোনো সিঙ্গেল নাই, সবাই জোড়ায় জোড়ায় আছে। যেহেতু কোনো সিঙ্গেল নাই, সবাই জোড়ায় জোড়ায় আছে, আর জোড়ায় জোড়ায় থাকলে আমরা কি বলছিলাম, জোড়ায় জোড়ায় ইলেকট্রন গুলা থাকলে তারা কি হবে, ডায়া চুম্বক হবে। জোড়ায় জোড়ায় ইলেকট্রন গুলা থাকলে তারা হবে কি, ডায়া চুম্বক। তাহলে জোড়ায় জোড়ায় থাকলে তারা যে ডায়া চুম্বক হচ্ছে, তারপরে এই যে দেখো জোড়ায় জোড়ায় থাকলে তারা যে ডায়া চুম্বক হচ্ছে, সেটাই আমি হচ্ছে এখানে দেখাই দিচ্ছি তোমাকে। এই যে দেখো জোড়ায় জোড়ায় থাকলে এটা কিন্তু ডায়া চুম্বক। তাহলে দেখছো কখন দুর্বল চুম্বক, যখন একটা থাকবে। এই যে ছোট্ট করে বইয়ের মধ্যে দেখো, এই যে ছোট্ট করে এখানে লেখা আছে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। ডায়া চুম্বক কখন, যখন সবাই জোড়ায় জোড়ায় আছে, সবাই জোড়ায় জোড়ায় আছে, তাই এটা ডায়া চুম্বক। আবার প্যারা চুম্বক কখন, যখন একাধিক সিঙ্গেল ইলেকট্রন আছে। এই যে একাধিক সিঙ্গেল ইলেকট্রন থাকলে তারা হচ্ছে কি, প্যারা চুম্বক। তারপরে এই যে দেখো এখানে হচ্ছে তোমার 3D-টা 10 দেখাচ্ছে, 3D-টা 10 মানে কি জোড়ায় জোড়ায় আছে, জোড়ায় জোড়ায় থাকলে তারা সবাই কি, ডায়া চুম্বক। যদি এখানে দেখো আবার এই যে প্যারাচুম্বকের ক্ষেত্রে যদি আসছে, দেখো একাধিক সিঙ্গেল ইলেকট্রন আছে, একাধিক সিঙ্গেল ইলেকট্রন থাকলে কি, একাধিক সিঙ্গেল ইলেকট্রন থাকলে তারা হচ্ছে কি, প্যারাচুম্বক। এই যে এখানে জোড়ায় জোড়ায় আছে, তাহলে জোড়ায় জোড়ায় থাকলে তারা কি, ডায়াচুম্বক। আবার যদি বলি এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলে কি, দুর্বল চুম্বক। আবার যদি একাধিক সিঙ্গেল ইলেকট্রন থাকে, দেখো এই যে একাধিক সিঙ্গেল ইলেকট্রন আছে, তাহলে একাধিক সিঙ্গেল ইলেকট্রন থাকলে তারা কি, প্যারাচুম্বক। তার মানে কি আমাকে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে যে সিস্টেমটা আমি দেখাই দিলাম, যদি পারো, খুব কঠিন কিছু না, জাস্ট এই ইলেকট্রন বিন্যাসটা জানলে তারপর তুমি জাস্ট লিগ্যান্ড গুলাকে বসাই দিবা, লিগ্যান্ড গুলাকে বসাই দিয়ে দেখবা যে এটা কি জোড়ায় জোড়ায় আছে নাকি সিঙ্গেল আছে। জোড়ায় জোড়ায় থাকলে তাহলেই হচ্ছে যে তুমি মনে রাখবা সেটা ডায়া চুম্বক। জোড়ায় জোড়ায় না থেকে যদি একটা বেজোর ইলেকট্রন থাকে তাহলে দুর্বল চুম্বক, আর যদি একাধিক বেজোর ইলেকট্রন থাকে তাহলে তারা প্যারা চুম্বক। এভাবে করে আমরা বের করতে পারি। তাহলে সংকরণ পড়লাম, প্যারা চুম্বক, ডায়া চুম্বক, এগুলো সবকিছু আমরা পড়লাম। এরপরে আমরা দেখি আরো কিছু কিছু টেকনিক, আমরা একটু দেখি অক্সাইডের ক্ষেত্রে। এখন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াই দিচ্ছি অক্সাইডের ক্ষেত্রে। অক্সাইডের ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় যে তুমি আগে আমাকে বলো যে তুমি কি ধাতু অধাতুগুলো চিনো কিনা, তুমি ধাতু অধাতুগুলো আগে চেনো কিনা। আমি একটু এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করি। তুমি দেখো তোমাদের পুরান বই নতুন বই নিয়ে একটু ঝামেলা আছে। পুরান বই নতুন বই, আমি একটু এভাবে বলি, পুরাতন বই যেটা, পুরাতন বই আর হচ্ছে নতুন বই। পুরাতন বই আর নতুন বইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ধাতু, অধাতু আর হচ্ছে অপধাতু। পুরাতন বই বলতে আমি 2019 সালের কথা বলতেছি, 2019 সালে যে বইটা ছিল সেই 2019 সালের বইটা থেকে একটু এটা একটু করে নাও, নোট করে নাও। পুরাতন বই আর একদম লেটেস্ট যে বইটা আসছে এই বইটার মধ্যে খেয়াল রাখবা, পুরাতন বই অনুসারে বলছে ধাতু 92টা, অধাতুর কথা বলছে হচ্ছে 19টা, অপধাতুর কথা বলছে 7টা। কিন্তু নতুন একদম লেটেস্ট যে এখন যে বইটা আমরা দেখতেছি, এই লেটেস্ট বইতে আবার বলছে কি 94টা ধাতু, বলছে 18টা অধাতু এবং 6টা হচ্ছে অপধাতু। যোগ করো, আলটিমেটলি যোগ করলে দেখবা দুইটাই হচ্ছে 118ই বানাই দিছে। তাহলে আমরা সংখ্যাটা যে কোনোটা মনে রাখবো, মানে আমরা দুইটাই মনে রাখার চেষ্টা করবো, 92 19 7 আর 94 18 6। এটা আমরা যে কোনো দুইটাই আমাদের মনে রাখতে হবে। দুইটাই মনে রাখতে হবে কেন, কারণ টিচার যখন অপশনগুলো দিবে তখন কিন্তু নতুন বই থেকে দিলে পুরান বইয়ের অপশনগুলো কিন্তু উনি আর দিচ্ছেন না, তখন সবগুলো নতুন বই থেকেই দিবে। সো তুমি অপশনগুলো সবগুলো যাতে জেনে রাখতে পারো, তোমার কিন্তু সবগুলো জেনে রাখতে হবে, এটা তুমি খেয়াল রাখো। এখন তুমি নতুন পুরাতন যাই হোক দুইটাই যদি প্যারালালি মনে রাখো তাহলে তুমি এটা এমসিকিউ আকারে পারলা, ধাতু অধাতু আর অপধাতুগুলো পারলা। এখন কথা হচ্ছে তুমি কি ধাতু অধাতু আর অপধাতুগুলো চিনো কিনা। আমি তোমাকে একটু চিনাই দিই ধাতু অধাতু অপধাতুগুলো কেমনে চিনবা। দেখো ধাতু হচ্ছে যেহেতু 94 বলুক কিংবা 92 বলুক, এটা আমার পক্ষে মনে রাখা সম্ভব না। এই 94 কিংবা 92টা ধাতু মনে রাখা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমার পক্ষে অধাতু যেটা আছে সেটা 19টা বলুক কিংবা 18টা বলুক, এটা আমার পক্ষে মনে রাখা সম্ভব। অধাতুগুলো আমার পক্ষে 18 বা 19টা মনে রাখা সম্ভব। এবং অপধাতু যেটা আছে, অপধাতু সেটাকে 6টা বলুক কিংবা 7টা বলুক, এটা আমার পক্ষে মনে রাখা সম্ভব। কিভাবে মনে রাখা সম্ভব, আমি এভাবে মনে রাখবো, বসির আন্টি জার্মানিতে আসলো, বসির আন্টি জার্মানিতে আসলো।
এই যে বসির আন্টি জার্মানিতে আসলো, বসির মানে কি? বসির মানে বোরন এবং সিলিকন, আন্টিতে কি? অ্যান্টিমনি, জার্মানিতে মানে কি? জার্মেনিয়াম, টেতে কি? টেলোরিয়াম, আসলোতে কি? আর্সেনিক। তাহলে খেয়াল করে দেখো তো 6টা হইলো কিনা? এই তিনটা, এই তিনটা, তাহলে 6টা হয়ে গেছে না? তাহলে বসির আন্টি জার্মানিতে আসলো, এটা দিয়ে হচ্ছে কি আমার অপধাতুগুলো পড়া হয়ে গেছে। এখন তুমি যে অপধাতুগুলো যে পারো, তাহলে অধাতুগুলো যদি আমি একটু পড়ি, অধাতুগুলা যদি আমি বলি, তাহলে অধাতুগুলা কি কি আছে? অধাতুগুলাকে আমি এভাবে করে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে ছেলেটা হ্যালোজেন, ছেলেটা হ্যালোজেন ও নিষ্ক্রিয় গ্যাস নিয়ে, ছেলেটা হ্যালোজেন ও নিষ্ক্রিয় গ্যাস নিয়ে চপস বানায়। কি লিখলাম? ছেলেটা হ্যালোজেন ও নিষ্ক্রিয় গ্যাস নিয়ে চপস বানায়। এই যে কথাটা যেটা আমি লিখলাম, এই কথাটা অনুসারে আমি এভাবে বলতে পারি, ছেলেটাতে কি? ছেলেটাতে সেলেনিয়াম, হ্যালোজেন গুলা কি কি আছে তুমি জানো? হ্যালোজেন গুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, ঠিক আছে? অ্যাস্টেটিন সহ আরো একটা আসছে অর্গানেসান, টেনেসাইন, এগুলো আসছে। হ্যাঁ, তাহলে অর্গানেসানটা আর টেনেসাইন। তারপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কি কি আছে? নিষ্ক্রিয় গ্যাস আসছে হচ্ছে তোমার এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আরেকটা হচ্ছে যে তোমার এটার ক্ষেত্রে মনে হয় অর্গানেশনটা হচ্ছে যে, আমি একটু জাস্ট একটু দেখে নিচ্ছি, আমার বইতে একটু দেখি আমি। একটা হচ্ছে অর্গানেশন, হ্যাঁ, এটার ক্ষেত্রে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে অর্গানেশন, আর হ্যালোজেনটা হচ্ছে টেনেসেন। এটা নিয়েতে হচ্ছে নাইট্রোজেন, নিয়েতে হচ্ছে নাইট্রোজেন। আর চপসতে কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তাহলে এবার খেয়াল করে দেখো, ছেলেটাতে সেলেনিয়াম, হ্যালোজেনতে যত হ্যালোজেন আছে সব হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাসতে কি? যত নিষ্ক্রিয় গ্যাস আছে সব নিষ্ক্রিয় গ্যাস, নিয়েতে কি? নাইট্রোজেন, চপসতে কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। এই হলো শেষ। তাহলে কি অধাতুগুলা যদি কেউ পারে, অপধাতুগুলা যদি কেউ পারে, তাহলে তারা ধাতুগুলা মনে রাখার দরকার নাই। বাদ বাকি যা কিছু থাকবে তারা সবাই কি? বাদ বাকি যা কিছু থাকবে তারা সবাই কি? ধাতু। এভাবে করে মনে রাখবো, অধাতুগুলা যদি পারি এবং অপধাতুগুলা যদি পারি, বাদ বাকি যা কিছু থাকবে তারা সবাই কি? ধাতু। এই যে আমি এই জিনিসটা যে শিখলাম, অপধাতু অধাতু, এই জিনিসটা শেখার কারণে এখন আমার আরেকটা জিনিস পড়া হয়ে গেছে। কি পড়া হয়ে গেছে দেখো, তোমাকে যদি আমি এভাবে বলি, মনে রাখবা, একটা বা সিঙ্গেল ধাতু যদি থাকে, একটা বা সিঙ্গেল ধাতু যদি থাকে, যদি দেখি যে মিশ্রিত অবস্থায় যদি ধাতু থাকে, মিশ্রিত অবস্থায় যদি ধাতু থাকে, আরেকটা হচ্ছে অপধাতু যদি থাকে, অপধাতু যদি থাকে, খেয়াল করে দেখো সবার শেষে কি আছে? ধাতু আছে, ধাতু আছে, ধাতু আছে। তাহলে একটা সিঙ্গেল ধাতু কারা কারা? ধরো ধরো আমি এখানে সিঙ্গেল ধাতু বললাম, অ্যালুমিনিয়াম কথা বললাম, অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, কপার, এরা সবাই কি এক একটা সিঙ্গেল ধাতু না? আচ্ছা, মিশ্রিত ধাতু কারা? ইট্রিয়াম, ব্যারিয়াম, কপার অক্সাইড, ইট্রিয়াম, ব্যারিয়াম, কপার অক্সাইড। 2 3 7 না এরকম কি যেন আছে না এটার ক্ষেত্রে? ইট্রিয়াম, ব্যারিয়াম, কপার অক্সাইড। তারপরে আরেকটা কি? নিওবিয়াম, জার্মেনিয়াম, ঠিক আছে? নিওবিয়াম, জার্মেনিয়াম, Nb3Ge, নিওবিয়াম, জার্মেনিয়াম। আর অপধাতুগুলো তো তুমি একটু আগেই জানলা যে বসির আন্টি জার্মানিতে আসলো, বসির আন্টি জার্মানিতে আসলো। তাহলে এই যে তুমি এগুলো জানলা, তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, এই যে যারা ছিল সিঙ্গেল ধাতু, সিঙ্গেল ধাতু মানেই হচ্ছে তারা সুপরিবাহী। কি বললাম? সিঙ্গেল ধাতু মানে কি? তারা সুপরিবাহী। যদি মিশ্রিত ধাতু হয়, তাহলে মিশ্রিত ধাতু মানে কি? তারা সুপার পরিবাহী। মিশ্রিত ধাতু মানে কি? তারা সুপার পরিবাহী। আর যদি আমাকে বলে তাহলে অপধাতু মানে কি? অপধাতু মানে, যেহেতু অপধাতু মানে অর্ধধাতু, তাই এরা হচ্ছে অপধাতু মানে অর্ধধাতু মানে অর্ধপরিবাহী। তাহলে আমার পড়া শেষ। তাহলে দেখছো একটা টপিক পড়লেই আমার আরেকটা টপিক কিন্তু পড়া হয়ে যাচ্ছে। একটা টপিক পড়লে আরেকটা টপিক পড়া হয়ে গেল কেমনে? দেখো বলছিলাম কি, সিঙ্গেল ধাতু যদি হয় তাহলে সে সুপরিবাহী, মানে কি সুন্দরভাবে যে পরিবহন করে তাকে আমরা কি বলি? সুপরিবাহী। যদি বলে মিশ্রিত ধাতু, মিক্সড, মিক্সড কে কে আছে দেখো, এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ ইট্রিয়াম, ব্যারিয়াম, কপার, তারপরে নিওবিয়াম, জার্মেনিয়াম, কি আছে? মিক্সড আছে না? তাহলে মিক্সড থাকলে তারা সুপার ডুপার হয়। মনে রাখবা, সিঙ্গেল থাকলে সুপরিবাহী, মিক্সড থাকলে হাইব্রিড হয়ে গেছে। তাহলে হাইব্রিড মানে কি? সুপার পরিবাহী। আর যদি অপধাতু থাকে, অপধাতুগুলো কি হয়ে যাবে? অর্ধপরিবাহী। অপধাতু মানে অর্ধপরিবাহী। তাহলে খেয়াল করে দেখো তো, যারা ছিল ধাতু, এই যে ধাতু, 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 সবার শেষে কি আছে? ধাতু আছে, তাই এরা সবাই কি? পরিবাহী, পরিবাহী, পরিবাহী। বুঝতে পারছো? তার মানে একজন সুপরিবাহী, একজন সুপার পরিবাহী, আর একজন অর্ধপরিবাহী। আচ্ছা, আমার কি কোনো ছন্দ লাগছে এখানে? আমার কিন্তু কোনো ছন্দ লাগে নাই, তাহলে আমি কিন্তু ছন্দ ছাড়াই কিন্তু আমি পারছি। তাহলে এই যে ছন্দ ছাড়াই যে আমি এটা পারলাম, এখন তাহলে কথা হচ্ছে ভাইয়া, তাহলে আপনি যে সুপরিবাহী, সুপার পরিবাহী, অর্ধপরিবাহী যে বললেন, এখন ভাইয়া তাহলে আর কিছু বাদ আছে?
না, আমি এখানে যদি বলি, তোমাকে কেউ যদি বলে যে বলো তো তাহলে পরিবাহিতা কয় প্রকার, তাহলে আমি বলবো যে ভাই ধাতব পরিবাহিতা হচ্ছে 3 প্রকার। তাহলে কি বললাম, ধাতব পরিবাহিতা কয় প্রকার? ধাতব পরিবাহিতা হচ্ছে 3 প্রকার। ধাতব পরিবাহিতা কয় প্রকার? 3 প্রকার। এছাড়াও আরো দুইটা পরিবাহী আছে, একটা হচ্ছে কুপরিবাহী আর একটা হচ্ছে অপরিবাহী। কুপরিবাহী আর অপরিবাহী মানে কি? অপরিবাহী মানে হচ্ছে পরিবহনে অযোগ্য, মানে সে একদমই পরিবহন করতে পারে না, একদমই পরিবহন করতে পারে না, মানে পর্যায় সারণীর বাহিরের মৌল যারা আছে, পর্যায় সারণীর বাহিরের মৌল যারা যারা আছে, তাহলে পর্যায় সারণীর বাহিরের মৌল, তাহলে পর্যায় সারণীর বাহিরের মৌল যারা যারা আছে, অর্থাৎ পর্যায় সারণীর বাহিরের মৌল হোক বা পর্যায় সারণীর বাহিরে যা কিছু থাকবে, পর্যায় সারণীর বাহিরের মানে কি, মৌল তো নাই, পর্যায় সারণীর বাহিরে কোনো মৌল আছে নাকি? পর্যায় সারণীর বাহিরে যা কিছু থাকবে তারা সবাই হচ্ছে কি অপরিবাহী। আর কুপরিবাহীর উদাহরণ একটাই আছে আমাদের বইতে, সঞ্জিত স্যারের বইতে, সেটা হচ্ছে গ্রাফাইট। আর কোনো উদাহরণ নাই, সঞ্জিত স্যারের বইতে একটাই মাত্র উদাহরণ আছে, সেটা হচ্ছে গ্রাফাইট। এখন আমি যদি বলি যে অপরিবাহী আর কুপরিবাহীর মধ্যে পার্থক্যটা কি? অপরিবাহী মানে সে পরিবহনে অযোগ্য, মানে সে আর পরিবহন করতেই পারবে না। অপরিবাহী মানে পরিবহন অযোগ্য, মানে সে পরিবহন করতেই পারবে না। আর কুপরিবাহী মানে পরিবহন করবে তবে সুন্দরভাবে না। সুন্দরভাবে না মানে কি? অল্প অল্প পরিবহন করবে। যেমন সুপরিবাহী মানে কি? সুপরিবাহী মানে যে সুন্দরভাবে পরিবহন করে। আর কুপরিবাহী মানে যে হচ্ছে সুন্দরভাবে পরিবহন করতে পারে না, মানে অল্প অল্প পরিবহন করতে পারে। তাহলে আমাদের কিন্তু এটা তড়িৎ রসায়ন চ্যাপ্টারের অংশ, যেটা কিনা ধাতু অধাতু পড়ার কারণে আমাদের পড়া শেষ হয়ে গেল। তাহলে ধাতু অধাতু পড়ার কারণে আমরা এটা পড়ে ফেললাম। এখন বলতে পারে যে ভাই তাহলে পর্যায় সারণীর বাহিরের বলতে কি বুঝাইছেন আপনি? পর্যায় সারণীর বাহিরে বলতে আমি বুঝাইছি, ধরো তোমাকে যদি কেউ বলে তারপিন তেল, তারপিন তেল কি তুমি পর্যায় সারণীর ভিতরে পাইছো? তারপিন তেল। কেউ যদি তোমাকে বলে কাঁচ, কাঁচ কি তুমি পর্যায় সারণীর মধ্যে পাইছো? কাঠ, কাঠ কি তুমি পর্যায় সারণীর মধ্যে পাইছো? পাও নাই। তার মানে তারপিন তেল, কাঁচ, কাঠ, রাবার, তারপর আছে এইসব যা কিছু বলবে, এরা কি পর্যায় সারণীর মধ্যে আছে? নাই। তাহলে পর্যায় সারণীর মধ্যে থাকলে, তাহলে আমরা কি বলছি, যদি সিঙ্গেল থাকে, দেখো অ্যালুমিনিয়াম একটা সিঙ্গেল, জিঙ্ক একটা সিঙ্গেল, কপার একটা সিঙ্গেল, সিঙ্গেল ধাতু হইলে তারা হচ্ছে কি সুপরিবাহী। যদি মিশ্রিত অবস্থায় থাকে, মিক্সড, মিক্সড যদি থাকে, তাহলে মিক্সড থাকলে তারা কি, মিক্সড থাকলে হাইব্রিড মানে সুপার পরিবাহী। আর যদি অপধাতুগুলো, যেগুলো একটু আগে ছন্দ দিয়ে শিখাই দিছি, সেই অপধাতুগুলো থাকলে তারা অর্ধপরিবাহী। আর যদি গ্রাফাইট, একটা মাত্র উদাহরণ পুরা কেমিস্ট্রির মধ্যে একটা মাত্র উদাহরণ আছে, সঞ্জিত স্যারের বইতে স্পষ্টভাবে লিখে দিছে, গ্রাফাইট হচ্ছে কুপরিবাহী। আর পর্যায় সারণীর বাহিরে যদি কিছু থাকে তাহলে তারা হচ্ছে কি তারপিন তেল, কাঁচ, কাঠ, রাবার, যেটা কোনো ছন্দ পড়ার দরকার নাই, ছন্দ ছাড়া আমরা এমনিই পারবো, সেটা হচ্ছে কি অপরিবাহী। তাহলে এই যে ধাতু অধাতু শেখার কারণে কিন্তু আমরা এটা পারলাম। ধাতু অধাতু এগুলো যদি না পারতাম, না শিখতাম, তাহলে আমরা কিন্তু এটা পারতাম না। এখন দেখো তোমরা অনেকে করো কি, তোমরা বই থেকে এভাবে শিখছো ধাতব অক্সাইড গুলা কি ধর্মী, তোমরা অনেকে এভাবে শিখছো যে ভাইয়া ধাতব অক্সাইড গুলা হচ্ছে ক্ষার ধর্মী। ধাতব অক্সাইড গুলা কি ধর্মী? ধাতব অক্সাইড গুলা ক্ষার ধর্মী। আর অধাতব অক্সাইড গুলা কি ধর্মী? অনেকে শিখছে যে ভাইয়া অধাতব অক্সাইড গুলা হচ্ছে, আমাদের বইতে বলা আছে অধাতব অক্সাইড গুলা অম্ল ধর্মী। এখন তোমাকে যদি এটাই যদি হয়, তোমার বইয়ের অনুসারে যদি তুমি ধাতব অক্সাইড আর অধাতব অক্সাইড গুলো যদি বের করতে যাও, তাহলে এখন তোমাকে যদি আমি বলি তাহলে সিলিকন ডাই অক্সাইড কি হওয়া উচিত? সিলিকন তো একটা অপধাতু, অপধাতু মানে কি অর্ধধাতু, তাহলে কি সিলিকন ডাই অক্সাইডটা কি উভধর্মী হওয়া উচিত? কারণ তার মধ্যে তো ধাতু এবং অধাতু দুইটাই আছে। সিলিকনের মধ্যে তো ধাতু বৈশিষ্ট্য এবং অধাতু বৈশিষ্ট্য দুইটাই আছে, তাহলে সিলিকন ডাই অক্সাইডটা কি উভধর্মী হওয়া উচিত না? কিন্তু আসলে দেখো আমাদের বইতে সিলিকন ডাই অক্সাইডটাকে উভধর্মী বলে নাই, আমাদের বইতে সিলিকন ডাই অক্সাইডটাকে বলছে কি, সিলিকন ডাই অক্সাইডটাকে বলছে অম্লধর্মী। তাহলে বইয়ের সাথেই কথা মিলতেছে না, বইতে বলতেছে ধাতব অক্সাইড গুলো ক্ষারধর্মী, অধাতব অক্সাইড গুলো অম্লধর্মী, কিন্তু আসলে দেখা যাচ্ছে সিলিকন ডাই অক্সাইডটা উভধর্মী না হয়ে সিলিকন ডাই অক্সাইডটাকে তোমার বইতে বলছে অম্লধর্মী। তাহলে এটা মিললো না। তাহলে বইয়ের সাথে যেহেতু অম্লধর্মী ক্ষারধর্মী এটা যেহেতু আমরা এইভাবে মিলতে পারতেছে না, তাহলে আমরা সেটার ক্ষেত্রে হচ্ছে যে এইভাবে করে, এটার ক্ষেত্রে মনে রাখবো আমরা ফার্স্টে এইভাবে করে চিনবো নিরপেক্ষ কারা কারা। আমরা এইভাবে মনে রাখবো নিরপেক্ষ কারা কারা, উভধর্মী কারা কারা, নিরপেক্ষ কারা কারা, উভধর্মী কারা কারা, তারপরে হচ্ছে ক্ষারধর্মী কারা কারা, অম্লধর্মী কারা কারা। ক্ষারধর্মী কারা কারা, অম্লধর্মী কারা কারা, এটা আমরা কিভাবে বের করি দেখো। অক্সাইডের ক্ষেত্রে আমরা অক্সাইড শিখতেছি, অক্সাইডের ক্ষেত্রে মনে রাখবা পানির ক্ষেত্রে পানিকে আমরা কখনো নিরপেক্ষ বলতে পারি, কখনো উভধর্মী বলতে পারি। পানি নিয়ে আমাদের অক্সাইডের ক্ষেত্রে সাধারণত পানি নিয়ে আলোচনা করা হয় না, ঠিক আছে? পানি নিয়ে সাধারণত আলোচনা করা হয় না। আলোচনা যেগুলো নিয়ে করা হয় সেটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড, নাইট্রিক অক্সাইড এবং হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড। এই তিনটা আছে আমাদের বইতে, শুধুমাত্র এই তিনটা আছে যারা কিনা হচ্ছে আমাদের নিরপেক্ষ, আর কোনোটা কিন্তু নাই। এই তিনটাই আছে, কার্বন মনোঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, আর কোনো যৌগ নাই যারা কিনা হচ্ছে নিরপেক্ষ। তাহলে আমার প্রথমে এই জিনিসটা পারলাম, একটা জিনিস পড়া হয়ে গেল। উভধর্মী কারা কারা? উভধর্মীটার ক্ষেত্রে আমি এভাবে করে মনে রাখি, বিড়াল এলো গেল যেন
টিন পেল। তাহলে বিড়াল এলো গেল, যেন টিন পেল মানে কি, বিড়ালতে বেরিলিয়াম অক্সাইড, এলোতে অ্যালুমিনিয়াম অক্সাইড, গেলোতে গ্যালিয়াম অক্সাইড, যেনতে জিঙ্ক অক্সাইড, টিনতে স্টেনাস অক্সাইড, পেলোতে লেড অক্সাইড। এই যে যা কিছু লিখলাম, বিড়াল এলো গেল, যেন টিন পেল, এই জিনিসটা এরা হচ্ছে উভধর্মী। আমাদের বইতে আর কোনো উভধর্মী অক্সাইড দেওয়া নাই। তাহলে আমাদের বইতে আর কোনো উভধর্মী অক্সাইড দেওয়া নাই। তারপরে হচ্ছে ক্ষারধর্মীর ক্ষেত্রে মনে রাখবা, শুধুমাত্র গ্রুপ 1 এবং হচ্ছে গ্রুপ 2, এই গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে অক্সাইড গুলো আছে তারাই হচ্ছে ক্ষারধর্মী। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে অক্সাইড গুলো আছে তারাই হচ্ছে কি, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর অক্সাইড গুলাই হচ্ছে ক্ষারধর্মী। বাদ বাকি যা কিছু আছে সবই হচ্ছে অম্লধর্মী। বাদ বাকি যা থাকবে তারা সবাই অম্লধর্মী। তাহলে কি শিখলাম? নিরপেক্ষ শিখলাম, উভধর্মী শিখলাম, ক্ষারধর্মী শিখলাম, অম্লধর্মী শিখলাম। এখন যা দিবে সব পারবো, যা দিবে সব পারবো। কিভাবে পারবো দেখি আমরা, পারি কিনা। সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, তারপরে ধরো ক্যালসিয়াম অক্সাইড, তারপরে ধরো হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এরপরে ধরো সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, তারপরে ধরো আচ্ছা আমি এখানে ফসফরাস অক্সাইড দিতে পারতাম, ঠিক আছে। আমি ধরো এভাবে দিলাম P2O3, P2O5, SO2, SO3, তারপরে দিতে পারতাম Cl2O3, Cl2O7। এই যে যা কিছু দিলাম, এখন যদি তোমাকে বলা হয় তাহলে কোনটা উভধর্মী, কোনটা ক্ষারধর্মী, কোনটা নিরপেক্ষ, এগুলো যদি বের করে পারবা না? পারবা। কিভাবে পারবা দেখো, তুমি জানো সোডিয়াম কয় নাম্বার গ্রুপে? 1 নাম্বার গ্রুপে। পটাশিয়াম কয় নাম্বার গ্রুপে? 1 নাম্বার গ্রুপে। ক্যালসিয়াম কয় নাম্বার গ্রুপে? 2 নাম্বার গ্রুপে। তাহলে এখানে বাদ বাকি যারা আছে তারা কি আর কেউ 1 আর 2 নাম্বার গ্রুপে আছে? নাই। তার মানে যারা 1 এবং 2 নাম্বার গ্রুপে থাকে তাদেরকে আমরা কি বলছি? খেয়াল করে দেখি তো, যারা গ্রুপ 1 আর 2 এর মধ্যে থাকে তারা কি? 1 আর 2 এর মধ্যে থাকলে তারা হচ্ছে কি? ক্ষারধর্মী। তাহলে 1 আর 2 এর মধ্যে থাকলে তারা ক্ষারধর্মী হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এরা সবাই কি? এরা সবাই হচ্ছে ক্ষারধর্মী। তাহলে বাদ বাকি যারা আছে তারা সবাই কি হবে? হয় তারা নিরপেক্ষ হবে, না হয় উভধর্মী হবে, না হয় অম্লধর্মী হবে, তাই তো? তাহলে আমরা আগে নিরপেক্ষটা দেখি। দেখো তো নিরপেক্ষ কোনটা দেওয়া আছে এখানে? এখানে কোনো নিরপেক্ষ যৌগ দেয় নাই। তাহলে নিরপেক্ষ যৌগ নাই, বাদ, তাহলে নিরপেক্ষ নাই। এরপরে দেখি উভধর্মী আছে কিনা। উভধর্মী কি বলছিলাম? বিড়াল এলো গেল, যেন টিন পেলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এলো মানে অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি? উভধর্মী। তাহলে এই যে পেয়ে গেলাম, অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি? অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে উভধর্মী। অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি? উভধর্মী। তারপরে বাকি যারা আছে, বাদ বাকি যারা আছে দেখো, এই যে ফসফরাস গ্রুপ 15, এই ফসফরাসটাও গ্রুপ 15, এই সালফার গ্রুপ 16, সালফার গ্রুপ 16, ক্রোমিয়াম 17, ক্লোরিন 17। তার মানে যারা হচ্ছে গ্রুপ 1 আর 2 এ ছিল তারা সবাই ক্ষারধর্মী, উভধর্মী আর নিরপেক্ষ বাদে বাদ বাকি যারা আছে তারা সবাই এখন কি হয়ে গেল? অম্লধর্মী হয়ে গেল। এখন যদি আমরা তাহলে এইভাবে বলি, যত তুমি বাম থেকে ডানে যাচ্ছ, তুমি খেয়াল করে দেখো গ্রুপ 1 থাকে আর গ্রুপ 2 থাকে কি পর্যায় সারণীর বাম পাশে থাকে না? আর বাদ বাকি গ্রুপগুলা কি পর্যায় সারণীর ডান পাশে থাকে না? তাহলে আমরা যদি এইভাবে বলি, বাম পাশের গ্রুপগুলা কি ছিল? ক্ষারধর্মী ছিল। তাহলে বাম পাশের গ্রুপগুলা যদি ক্ষারধর্মী হয় আর বাদ বাকি যতগুলো আছে ডান পাশের গ্রুপগুলা কি ধর্মী ছিল? অম্লধর্মী ছিল। তাহলে কি আমি এখান থেকে একটা সত্য মিথ্যা বলতে পারি? বাম থেকে ডানে গেলে ক্ষারধর্ম হ্রাস পায় কিন্তু অম্লধর্মিতা বৃদ্ধি পায়। আবার যদি আমরা উল্টা করে যদি বলি, আমরা যদি বলি যে ডান থেকে বামে আসলে অম্লধর্মিতা হ্রাস পায় কিন্তু ক্ষারধর্মিতা বৃদ্ধি পায়, এই কথাটা বলা যায় না? তাহলে আমরা এইভাবে করে বলতে পারি। তাহলে এই যে তুমি ক্ষারধর্মিতা কোনটার ক্ষেত্রে হ্রাস পাচ্ছে আর কোনটার ক্ষেত্রে অম্লধর্মিতা হ্রাস পাচ্ছে, এইভাবে করে তুমি বলতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমার এখানে যদি আবার বলে যে তুমি তাহলে এখানে দেখো যে অম্লধর্মিতা ক্ষারধর্মিতা এটা কোথায় আসছে, আমরা একটু দেখি, এখান থেকে দেখি এই যে কোথায় আসছে এগুলা, এটা একটু দেখাই দিই এগুলো কোথায় আসছে। আমরা কিন্তু সবকিছু এই যে দেখো 19 নাম্বারটা, তারপরে হচ্ছে যে তোমার এই যে দেখো 16 নাম্বারটা, কোন হাইড্রোক্সাইডটা অম্লধর্মী বলছে, কোন হাইড্রোক্সাইডটা অম্লধর্মী, তারপরে এখানে বলছে কোন অক্সাইডটা অম্লধর্মী, তারপরে এখানে যদি আরো আসো তাহলে তুমি দেখবে যে কোন অক্সাইডটা অম্লীয়, এই কথাগুলো বলছে, তারপরে কোন অক্সাইডটা উভধর্মী, এই জিনিসগুলা। তাহলে আমরা কিন্তু এই যে কোন অক্সাইডটা অম্লধর্মী, কোনটা ক্ষারধর্মী, কোনটা হচ্ছে নিরপেক্ষ, এই জিনিসগুলো আমরা শিখলাম। এরপরে যদি আমরা এখানে দেখি যে এখানে কিছু মৌলগুলোর ক্ষেত্রে জারক বিজারক নিয়ে কথাবার্তা বলতেছে। তুমি এই জায়গার ক্ষেত্রে যদি দেখো, এখানে বলতেছে যে কোনটার ক্ষেত্রে জারক বিজারক নিয়ে যদি বলে যে জারণ ক্ষমতা, কোনটা জারণ ক্ষমতা বেশি বা কোনটা হচ্ছে শক্তিশালী বিজারক, এই যে শক্তিশালী বিজারক বা কোনটা হচ্ছে জারক, এই যে বিজারক জারক এগুলো নিয়ে যে কথাবার্তা বলতেছে, এই জারক বিজারক নিয়ে আমি একটা কথা বলি, তোমরা হয়তো অনেকে এইভাবে করে শিখছো।
তোমরা হয়তোবা এভাবে করে শিখছো, তোমরা বলো যে হচ্ছে ধরো যা যাবি, এই যে তুমি শিখছো যা যাবি অথবা বিবি যা, এই যে যা যাবি অথবা বিবি যা, আমি যদি তোমাকে এখন বলি, দেখো তুমি আসলে এটার মানেটা কি দাঁড়ায়? যা যাবি মানে কি? জারক নিজে জারিত হয়ে অন্যকে বিজারিত করে, নাকি জারক অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়? এই যা যাবির মানে কি বোঝা যায় এভাবে? আচ্ছা বিবি যা মানে কি বোঝায়? বিজারক অন্যকে বিজারিত করে নিজে জারিত হয় এটা বোঝায়, নাকি বিজারক নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করে? মানে কোনটা আসলে কি, মানে কি বোঝায়? আমরা যা যাবি আর বিবি যা বললে এটা কি আসলে কোনো কিছু মিন করে, মানে বোঝা যায় এটা? তাহলে যা যাবি বললে জারক কি অন্যকে জারিত করতেছে না নিজে জারিত হচ্ছে, এই জিনিসটা আসলে বোঝা যায় না, এই ব্যাপারটা আসলে ক্লিয়ার হয় না। তাহলে অন্যকে জারিত করতেছে না নিজে জারিত হচ্ছে, যা যাবি কিংবা বিবি যা দিয়ে যেহেতু বোঝা যায় না, তাই আমি এটাকে এভাবে বলি। মনে করো তোমাকে যদি বলে যে আলো, আলো পৃথিবীতে আসছে সবাইকে কি করতে? আলো পৃথিবীতে আসছে সবাইকে আলোকিত করতে। অন্ধকার কি করে? মনে করো রাতের বেলা অন্ধকার আসছে, তাহলে অন্ধকার কি করে? অন্ধকার হচ্ছে পুরো পৃথিবীকে অন্ধকারাচ্ছন্নে নিমজ্জিত করে। ঠিক আছে, অন্ধকার পৃথিবীতে সারা পৃথিবীকে অন্ধকারাচ্ছন্নে নিমজ্জিত করে। এখন ধরো যদি বলি শিক্ষক, শিক্ষক পুরো পৃথিবীকে কি করে? শিক্ষকের উদ্দেশ্য হচ্ছে পুরো পৃথিবীকে শিক্ষিত করা। যে চিকিৎসক, চিকিৎসক উনি হচ্ছে কি করবে? পুরা পৃথিবীর মধ্যে কি দিতে চায়? উনি সুচিকিৎসা দিতে চায়, তাই তো? তাহলে চিকিৎসক হচ্ছে সুচিকিৎসা দিতে চায়। তাহলে এইভাবে করে যদি আমি বলি আলো যদি পুরা পৃথিবীকে আলোকিত করে ফেলে, অন্ধকার যদি পুরা পৃথিবীকে অন্ধকারাচ্ছন্নে নিমজ্জিত করে ফেলে, শিক্ষক যদি পুরা পৃথিবীকে শিক্ষিত করে ফেলে, চিকিৎসক যদি সবাইকে সুচিকিৎসা দিতে পারে, তাহলে জারক পুরা পৃথিবীকে কি করে ফেলবে? জারক পুরা পৃথিবীকে জারিত করে ফেলবে। আর বিজারক পুরা পৃথিবীকে কি করবে? আমরা বলতে পারি বিজারক হচ্ছে পুরা পৃথিবীকে বিজারিত করে ফেলবে। তাহলে এই যে আমরা জারিত করে ফেলা আর বিজারিত করে ফেলা, মানে যে যেটা সে আসলে পুরো জিনিসটাকে সেটা করতে চায়। যেমন চিকিৎসক সবাইকে হচ্ছে, যেমন আমি হয়তোবা চাচ্ছি কি, আমি চাচ্ছি তোমরা সবাই যাতে মেডিকেলে চান্স পাও, সবাই যাতে তোমরা হচ্ছে যে মানে চিকিৎসক হও, আমি এটা চাচ্ছি। আবার একজন শিক্ষক, আমি কি চাচ্ছি? আমি শিক্ষক হিসেবে চাচ্ছি তোমরা যাতে সবাই পারো, সবাই যাতে শিক্ষিত হয়ে যাও। তার মানে কি চিকিৎসক সবাইকে চিকিৎসা দিতে চায়, শিক্ষক সবাইকে শিক্ষিত করে ফেলতে চায়, তাহলে জারক সবাইকে কি করে ফেলতে চায়? জারক সবাইকে জারিত করে ফেলতে চায়। আর বিজারক সবাইকে কি করে ফেলতে চায়? তাহলে আমরা বলতে পারি বিজারক সবাইকে হচ্ছে বিজারিত করে ফেলতে চায়। তাহলে বুঝতে পারছো যে যেটা সে আসলে সবাইকে সেটা করে ফেলতে চায়। তাহলে যে যেটা সে সবাইকে সেটা করে ফেলতে চায়, তার মানে জারক হচ্ছে সবাইকে জারিত করে ফেলতে চায় আর বিজারক সবাইকে বিজারিত করে ফেলতে চায়। আর সবাইকে যেটা করবা সেটা করার পরে নিজে হয়ে যাবে তার উল্টাটা, অর্থাৎ আরেকজনকে জারিত করতে গেলে নিজে হয়ে যাবে কি? বিজারিত। এইভাবে করে মনে রাখলাম। এখন পর্যায় সারণীর মধ্যে ধরো আমি যদি এভাবে বলি, পর্যায় সারণীর মধ্যে যারা হচ্ছে গ্রুপ 1 এর মৌল, যারা গ্রুপ 1 এর মৌলকে ধরো সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি যারা আছে, এই সোডিয়াম পটাশিয়াম যারা আছে এরা হচ্ছে, আমরা জানি নরমালি হচ্ছে ধাতুগুলা কি? ধাতুগুলা সবসময় আমরা জানি, এটা একটা শর্টকাট আমরা জানি, ধাতুগুলা হচ্ছে বিজারক। ধাতুগুলা হচ্ছে কি? বিজারক। আর গ্রুপ 17 যারা আছে, ধরো গ্রুপ 17, তাহলে গ্রুপ 17 যারা আছে, এই গ্রুপ 17টা হচ্ছে কারা কারা? ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। এই গ্রুপ 17 যারা, তারা কি? অধাতু না? তাহলে অধাতুগুলা কি? অধাতুগুলা আমরা জানি ধাতুগুলা যদি বিজারক হয় তাহলে অধাতুগুলা হচ্ছে জারক। এই যে অধাতুগুলা যে জারক আর ধাতুগুলা যে বিজারক, এটাও আমার মনে থাকবে না পরীক্ষার হলে, এটাও আমি ভুলে যাব পরীক্ষার হলে, যে এটাও আমার মনে থাকবে না। তাই এটা যাতে তুমি সহজে মনে রাখতে পারো সেই জন্য আমি তোমাকে বলি তুমি কেমনে মনে রাখবা। তুমি মনে রাখবা গ্রুপ 1 এ যারা আছে তারা কি ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু এরকম ছিল না? গ্রুপ 1 2 এর যারা ছিল তারা কি ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু ছিল না? তাহলে ওরা পর্যায় সারণী কোন পাশে? বাম পাশে না ডান পাশে? ওরা হচ্ছে পর্যায় সারণীর বাম পাশে। তাহলে মনে রাখবা পর্যায় সারণীর বাম পাশে যারা থাকে, পর্যায় সারণীর বাম পাশে যারা থাকে তারা কি? বিজারক। এই একটা কথা মনে রাখো তাহলেই হবে। পর্যায় সারণীর বাম পাশে যারা থাকে তারা সবাই কি? বিজারক। তাহলে যত তুমি বাম থেকে ডানে যাবা, বাম থেকে ডানে গেলে তার বিজারণ ক্ষমতা কি হয়ে যাবে? হ্রাস পাবে। বাম থেকে ডানে গেলে বিজারণ ক্ষমতা হ্রাস পাবে। আর যদি উল্টাটা বলি তাহলে তো উল্টাটা হবে, অর্থাৎ ডান থেকে বামে আসলে কি হবে? বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। বুঝা গেছে? একটা কথা জাস্ট মনে রাখো, আমি আবার বলতেছি, ধরো আমি পরীক্ষার হলে যে ভুলে গেছি এইসব কিছু, সবকিছু ভুলে গেছি, তাহলে আমি কেমনে বের করবো? দেখো আমি পরীক্ষার হলে এভাবে করে সাজাবো, আমি পরীক্ষার হলে এভাবে করে সাজাইতেছি, আমি এভাবে করে লিখতেছি। আমি লিখবো প্রথমে গ্রুপ 1 2। গ্রুপ 1 2 কোথায় থাকে? গ্রুপ 1 2 আমরা জানি ধাতু, ক্ষার ধাতু বা মৃৎ ক্ষার ধাতু, এটা আমি লিখলাম। লেখার পরে আমি বলবো যে গ্রুপ 1 2 যেহেতু বাম পাশে থাকে, অর্থাৎ ধাতুগুলা যেহেতু বাম পাশে থাকে, আর বাম পাশে যারা থাকে তারা হচ্ছে কি? বিজারক। আমি এভাবে বলবো বাম পাশে যারা থাকে তারা কি? বিজারক। তাহলে বাম পাশে যারা থাকে তারা বতে বাম পাশে, বতে বিজারক যদি হয়,
বাম পাশে যারা থাকে তারা যদি বিজারক হয় তাহলে বাম থেকে যত ডানে যাব তত বিজারণ ক্ষমতা কি হবে? হ্রাস পাবে। তাহলে বাম থেকে ডানে গেলে বিজারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। শেষ। একটা কথা মনে রাখতে পারলেই তো বাদ বাকি সবগুলো লাইন আমি বের করে ফেলতে পারবো, তাই না? একটা লাইন মনে রাখতে পারলেই আমরা সবকিছু বের করে নিতে পারবো। আচ্ছা, এরপরে আমি কি আরো কিছু টেকনিক শিখাই দিব? দেখো তোমার কিন্তু এই যে এখানে কিন্তু জারক মানে কোনটা ক্ষারধর্মী, কোন অক্সাইডটা ক্ষারধর্মী, কোনটা অম্লধর্মী, এগুলো কিন্তু পড়ানো হয়েছিল। এখন তোমরা যদি বলো যে ভাই আরো কিছু দেখায় দেন টেকনিক, তাহলে আমি আরো কিছু টেকনিক দেখাবো। আর যদি বলো যে ভাই শেষ করে দেন, তাহলে আমি জাস্ট একটু এখান থেকে দেখায় শেষ করে দিচ্ছি। দেখো, এই যে তুমি হচ্ছে এখান থেকে আমরা অনেক কিছু করছি, যেগুলো মুখস্থ করা সেগুলো তো বলার কিছু নাই। যেমন ধরো পর্যায় সারণীর মধ্যে 2 নাম্বার কোশ্চেনটা যদি বলি, পর্যায় সারণীর মধ্যে ডি ব্লকের মৌল সংখ্যা কত? এই যে এখানে লিখে দিয়েছে ডি ব্লক মৌলের সংখ্যা 41টা। তাহলে ডি ব্লক মৌলের সংখ্যা 41, এটা আমরা পারলাম। তারপরে অ্যাক্টিনাইড মৌল, তারপর ল্যান্থানাইড সিরিজ, অ্যাক্টিনাইড সিরিজ, ল্যান্থানাইড সিরিজ, এটা হচ্ছে আমাদের, যদি আমরা স্লাইডে দেখি একদম, আমি হচ্ছে যে এখানে যদি একটু দেখাই দিই, আমি তো আসলে অনেক কিছু নিয়ে আসছিলাম, আমি ভাবছিলাম যে মনে হয় আজকে তোমাদেরকে আরো অনেক কিছু শিখাই দিতে পারবো। এখন তো দেখতেছি আসলে যে অনেক কিছু শেখানোর মতো, যে মাঝখানে উল্টাপাল্টা কমেন্ট করে, দেখি এইসব কমেন্ট দেখলে আসলে তখন আর ভালো কিছু দেখাতে ইচ্ছা করে না। ঠিক আছে, তোমাকে তো আমি জোর করি নাই, তাই না? তোমাকে তো জোর করে কেউ ইয়ে করে বলা হয় নাই যে তুমি ইয়ে করো, আমি যেটা বলছি সেটাই ফলো করো, এটা তো বলতেছি না। তো তোমরা দেখা যায় অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে, তখন হচ্ছে মেজাজ খারাপ হয়। আচ্ছা, এখানে কিন্তু দেখো আমি এক একটা পেজ ধরে ধরে আমি সবগুলা পেজ একটু বলে দিই, যে আমি যেগুলো দেখাইছি তোমাকে সবগুলা পেজ আমি একটু ধরে ধরে দেখাই দিই, যে আসলে যেগুলো যেগুলো পড়া হয়ে গেছে। এই যে মানে আমি যেগুলো পেজ আনছিলাম আগে, সেই পেজগুলো আমি ধরে ধরে একটু দেখাই দিতেছি। প্রথমত দেখো, আমি এই পেজটাকে আনছিলাম, এই পেজের মধ্যে আমি এই যে সুপরিবাহী যেটা ছিল, সুপরিবাহী, তারপরে কুপরিবাহী, অপরিবাহী, এগুলো ছিল না। এই জিনিসটা কিন্তু সঞ্জিত স্যারের বই থেকে আমি নিছি, তবে হাজারি স্যারের বইতেও আছে। হাজারি স্যারের বইটা আমি নেই নাই, কেন? আমি সঞ্জিত স্যারের বইটা নিছি শুধু একটা উদাহরণ দেখানোর জন্য। এই যে কুপরিবাহী, কে কুপরিবাহী? গ্রাফাইট, যেটা আমাদের পুরা দুইটা রাইটারের বইয়ের মধ্যে একটা মাত্র উদাহরণ আছে, গ্রাফাইট, যেটা কুপরিবাহী। আর অপরিবাহীর মধ্যে যে বলছিলাম পর্যায় সারণীর বাইরে যারা থাকবে তারা হচ্ছে অপরিবাহী। আর বাদ বাকি যারা আছে তারা সিঙ্গেল থাকলে সুপরিবাহী। সিঙ্গেল কেমন? এই যে অ্যালুমিনিয়ামটা সিঙ্গেল আছে, লোহা মানে কি আয়রন, দস্তা মানে কি? দস্তা মানে জিঙ্ক, তারপরে অন্যান্য যে সকল ধাতু আছে ইত্যাদি, এরা সবাই কি? সুপরিবাহী। এটা আমি পড়াই ফেলছি, তাহলে এই পেজটা শেষ। এই পেজটা আমি পড়াই ফেলছি, এই পেজটা পড়ানো হয়েছে। তারপরে এখন দেখো, পোলার অপোলার নিয়ে একটা টপিক আছে, আর হাইড্রোজেন বন্ধন নিয়ে একটা টপিক আছে। এটা একটু পড়াই দিই, এটা তোমাদেরকে পড়ানোর দরকার আছে, এটা শিখতে হবে তোমাদেরকে। পোলার অপোলারের ক্ষেত্রে আমি এই টেকনিকটা বলছিলাম যদিও এর আগে, তারপরে তোমরা আবার একটু মনে রাখো। সিএসআই, সিএসআই, এটা মনে রাখবো হচ্ছে, সিএসআই হচ্ছে মনে রাখবা 2.5, এইচপি, এইচপিটা এটা মনে রাখবো হচ্ছে 2.1, সিএসআইটা 2.5, এইচপিটা হচ্ছে 2.1। নকল, নকল মানে হচ্ছে নাইট্রোজেন এবং ক্লোরিন, এটা হচ্ছে 3.0, আমি শুধু 3 লিখলাম। অক্সিজেন এবং ফ্লোরিন, অক্সিজেন আমি জানি সেটা হচ্ছে 3.5, আর ফ্লোরিনেরটা আমি জানি এটা হচ্ছে 4। তাহলে আমি এভাবে মনে রাখবো, সিএসআই, এসআই মানে কি? সাব ইন্সপেক্টর, সিএসআই এভাবে মনে রাখতে পারো। অথবা সিএসসি ডিপার্টমেন্ট আছে না, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এই যে সিএসসি ডিপার্টমেন্ট মানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এটা দিয়ে আমি মনে রাখি আর কি। আমি এটাকে এভাবে মনে রাখি যে সিএসসি ডিপার্টমেন্টের এইচপি ল্যাপটপ, এইচপি কিন্তু একটা ল্যাপটপের কোম্পানির নাম, এইচপি একটা ল্যাপটপের কোম্পানির নাম, বুঝছো? তাহলে আমি এভাবে মনে রাখি যে সিএসসি ডিপার্টমেন্টের এইচপি ল্যাপটপটা নকল বিধায় উফ কি যন্ত্রণা। এখন তুমি মনে করো সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করো, এখন তোমার এইচপি ল্যাপটপটা যদি নকল হয়, তাহলে নকল হলে তো তুমি কাজগুলো ঠিকমতো করতে পারবে না। এই জন্য আমি ছন্দটা দিয়ে মনে রাখছি কি, সিএসসি ডিপার্টমেন্টের এইচপি ল্যাপটপ গুলা নকল বিধায় উফ কি যন্ত্রণা, এটা দিয়ে মনে রাখলাম। তাহলে তড়িৎ ঋণাত্মকতাটা যদি আমি পারি, তাহলে মনে রাখবো তড়িৎ ঋণাত্মকতা পারলে আমি সব পারবো। একটা হচ্ছে যদি 0.5 এর কম হয়, 0.5 এর কম হইলে, তড়িৎ ঋণাত্মকতা ব্যবধান 0.5 এর কম হইলে এরা হচ্ছে কি? অপোলার সমযোজী যৌগ। আর যদি 0.5 এর বেশি হয়, তাহলে 0.5 এর বেশি হইলে তাহলে সেটা হচ্ছে পোলার সমযোজী যৌগ। কি বললাম? যদি 0.5 এর কম হয় তাহলে অপোলার সমযোজী যৌগ, 0.5 এর বেশি হলে পোলার সমযোজী যৌগ, তাই তো? এখন তোমাকে যদি আমি ধরো এরকম একটা एग्जांपल দিলাম, পানি, এই যে পানি লিখলাম, ধরো HCl লিখলাম, এই যে যা কিছু লিখলাম, তুমি জানো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? তুমি জানো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? তুমি জানো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5।
তাহলে এই যে 2.1 আর 3.5 এদের ব্যবধানটা কত? বিয়োগ করলে ব্যবধানটা কত পাবা? বিয়োগ করলে ব্যবধানটা পাবা হচ্ছে 1.4। তাহলে এই যে বিয়োগ করলে যে তোমার ব্যবধানটা আসতেছে 1.4, এই যে খেয়াল করে দেখো আমি পাইলাম কি 1.4 পাইলাম ব্যবধানটা, এই যে 1.4 পাইলাম। তাহলে 1.4 মানে কি বলছিলাম, যদি 0.5 এর বেশি হয়, এই যে খেয়াল করে দেখো তো 0.5 এর বেশি হয়, তাহলে সেই যৌগটা কি পোলার সমযোজী যৌগ। তার মানে পানি কি? পানি হচ্ছে পোলার সমযোজী যৌগ। একদম ঠাডা মুখস্থ করে ফেলবা। পানি কি? পথে পানি, পথে পোলার সমযোজী যৌগ। পথে পানি, পথে পোলার সমযোজী যৌগ। পথে পানি, পথে পোলার সমযোজী যৌগ। শেষ। এরপরে দেখো এই হাইড্রোজেন, আবার কি হাইড্রোজেন মানে 2.1, আর ক্লোরিন কি? ক্লোরিন হচ্ছে 3। এই যে আমরা এখানে ক্লোরিন লিখে দিছিলাম না, ক্লোরিন হচ্ছে 3 আর হাইড্রোজেন কত? 2.1। এই তড়িৎচুম্বকতার মান তুমি মুখস্থ রাখবা। এখন তুমি দেখো এই যে 2.1 আর 3 এদের ব্যবধানটা কত? এদের ব্যবধানটা হচ্ছে 0.9। এদের ব্যবধান কত? 0.9। তাহলে 0.9 যদি হয়, তাহলে 0.9 মানে কি 0.5 এর বেশি আছে। তাহলে 0.5 এর বেশি যদি থাকে, তাহলে 0.5 এর বেশি থাকলে সে কি হবে? পোলার সমযোজী যৌগ। তার মানে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাও কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে পোলার সমযোজী যৌগ, পানিটা হচ্ছে কি? পোলার সমযোজী যৌগ। তাহলে এইভাবে করে আমরা পোলার সমযোজী এবং অপোলার সমযোজী যৌগগুলো বের করতে পারবো। ঠিক আছে? এখন তোমাকে যদি আমি একটু বলি যে ভাইয়া তাহলে তুমি বলো তো জৈব যৌগগুলোর ক্ষেত্রে কেমনে বের করবা? বলছিলাম তোমাদের মনে আছে কিনা দেখো, জৈব যৌগের ক্ষেত্রে যদি কার্বন এবং হাইড্রোজেনের সাথে অন্য কিছু না থাকে, আরেকটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সাথে যদি অন্য কিছু থাকে, তাহলে কি বললাম, একটা হচ্ছে কার্বন হাইড্রোজেনের সাথে যদি অন্য কিছু না থাকে, আরেকটা হচ্ছে কার্বন হাইড্রোজেনের সাথে যদি অন্য কিছু থাকে। তাহলে বুঝো ভালো করে, শুধু কার্বন আর হাইড্রোজেন যদি হয় তাহলে এক কথায় এটা হচ্ছে অপোলার যৌগ, আর কার্বন হাইড্রোজেনের সাথে যদি অন্য কিছু থাকে তাহলে এটা হবে পোলার যৌগ। শেষ। পোলার সমযোজী যৌগ। খেয়াল করো, তোমাকে বললো C2H6, তোমাকে বললো CH4, তোমাকে বললো C6H6 ইত্যাদি আরো অনেক কিছু আছে, যা মন চায় তাই বলুক। আরেকটা বললো CH3OH মিথানল, CH3NH2, তোমাকে বললো ধরো আর কি বলতে পারে, ধরো তোমাকে বললো হচ্ছে C6H5OH অথবা NH2, যা মন চায় তাই বলুক। হ্যাঁ বললো, কিছু একটা বললো। এখন তুমি বলবা যে এদের মধ্যে কোনটা তাহলে পোলার সমযোজী যৌগ হবে, কোনটা অপোলার সমযোজী যৌগ হবে। আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, যেহেতু এটা শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন, শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেনের যৌগ যদি হয় তাহলে আমরা কি বলছি তাকে? অপোলার। তার মানে এই সকল যৌগগুলো প্রত্যেকেই হবে কি? অপোলার সমযোজী যৌগ। কিন্তু যদি দেখো কার্বন হাইড্রোজেন ছাড়াও ভিন্ন কিছু আছে, কে আছে এখানে? অক্সিজেন। এখানে কে আছে? নাইট্রোজেন। এখানে কে আছে? নাইট্রোজেন। তার মানে কার্বন হাইড্রোজেন ছাড়াও যদি অন্য কিছু থাকে তাহলে তারা কি হয়ে যাচ্ছে? পোলার। এবার আমার সব পড়া শেষ, আমাদের এইচএসসি লেভেলে যা ছিল সব পড়া শেষ। তার মানে আমরা এখন হচ্ছে পোলার অপোলার বের করে ফেলতে পারলাম। তাহলে আমরা দেখি যে আমাদের এইচএসসি লেভেলে বা অ্যাডমিশন টেস্ট লেভেলে যা ছিল পোলার অপোলার সব বের করে ফেলতেছি। কেমনে? এই যে দেখো 21 নাম্বারটা, এই কোশ্চেনটার ক্ষেত্রে তুমি পারবা। দেখো তো এই যে কার্বন আর হাইড্রোজেন বিশিষ্ট যৌগ CH4, তাহলে শুধু যে CH4 আছে, CH4 যদি থাকে, একটু আগে আমরা কি দাগাইলাম দেখি তো, শুধুমাত্র CH4 যদি থাকে, যে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেনের যৌগ, তাহলে সে কি হবে? সে হবে অপোলার। তার মানে আমার এটার অ্যান্সার কি হচ্ছে? CH4 টা হচ্ছে অপোলার। আচ্ছা ভালো কথা। পানির ক্ষেত্রে একটু আগে প্রুফ করছি না, পথে পানি পথে পোলার, তাহলে পানি হচ্ছে পোলার। এখন তুমি খেয়াল করে দেখো এই HCl যেটা, HCl টাও কি? HCl টাও কি তোমার হচ্ছে পোলার না? ওই যে একটু আগে আমি বের করে দেখাইছি, দেখো এই যে এই জায়গাটার মধ্যে দেখো